plastic is a miracle of the today. So I think this session will be very much enjoyable. Now I would request our President BPGMEA to take our special guest, Mr. Joshimuddin, Mr. Tumu Ainen, and Mr. Moti Rahman, and other guests in the dais. And I would also request our Senior Vice President to also to come in the dais. And also request our today's presenter, CPD, Dr. Ghulam Muazzem, Dr. Khondokar Ghulam Muazzem, Research Director, Center for Policy Dialogue. সুধী মণ্ডলী, আমি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করব জনাব হাফেজ মোহাম্মদ এমদাদ সাহেবকে। জনাব হাফেজ মোহাম্মদ এমদাদ। আমি আমাদের বিপিজিএমএ এর সাবেক সভাপতি জনাব ইউসুফ আশরাফ মহোদয়কে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. সুধী মণ্ডলী, আমি এখন অনুরোধ জানাবো সূচনা বক্তব্য দেওয়ার জন্য সিবিডির পক্ষ থেকে জনাব ডক্টর মোহাম্মদ গোলাম মুয়াজ্জেম সাহেব, সিবিডির পক্ষ থেকে ওনার সূচনা বক্তব্য দেওয়ার। সুধী মণ্ডলী, আজকের সভায় সভাপতিত্ব করবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিপিজিএমএ এর সম্মানিত সভাপতি জনাব শামীম আহমেদ। আমি ওনাকে সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি, অনুষ্ঠানের অতিথি জনাব মতিউর রহমান, জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল, ডাইরেক্টরেট অফ ইন্সপেকশন, ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, মিনিস্ট্রি অফ লেবার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আছেন সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি, বিপিজিএমএ এর সাবেক সভাপতি, বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং আরটিভির ভাইস চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন। As a guest of honor, today we are delighted to have Mr. Tumo Potinian, country representative of ILO, Bangladesh. We welcome him in our today's seminar. আজকের অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর গোলাম মুয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এবং উপস্থিত থাকার কথা ছিল ইকবাল হোসেন, প্রোগ্রাম অ্যাডভাইজার, ফ্রেডরিক ইভার্ট স্টিফাং, একটা জার্মান অর্গানাইজেশন, যারা মূলত আমি যতদূর জানি যে এই স্টাডিটাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছেন। উই আর গ্রেটফুল টু দ্যাম। ইকবাল হোসেন সাহেব এখনও আসেন নাই, যদি আসেন উনি নিশ্চয় মঞ্চে আসন গ্রহণ করবেন। অনুষ্ঠানের উপস্থিতি, শুভ সকাল।
আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে অবতারণা করেছি, যে এটাকে বলে OSH, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। প্লাস্টিক সেক্টরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আমরা আজকের উপস্থাপনা থেকে জানতে পারবো যে আমাদের দুর্বলতা কোথায়, আমাদের সক্ষমতা কোথায়, এবং আমাদেরকে ভবিষ্যতে করণীয়টা কী। এবং আমরা যদি আমাদের দুর্বলতা জানতে পারি, নিশ্চয়ই আমরা একটা কারেক্টিভ মেজার নিতে পারবো, এবং আমরা নিজেরাও নিব, এবং সেটা আমরা জানি। অকুপেশনাল সেফটি অ্যান্ড হ্যাজার্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা স্টাডি করেছিল লয়ার্স ফাউন্ডেশন থেকে। আমরা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে একটা এসেছিল যে বাংলাদেশ আউট অফ 121 কান্ট্রিজ হ্যাজ স্কোর্ড 79। এটা ভালো না। আমাদের উপরে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল। ইন্ডিয়া অবশ্য আমাদের পরে। অতএব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথে আমাদেরকে আরও কেয়ারফুল হতে হবে, এবং আমাদেরকে আরও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। ওই স্টাডিতে দেখা গেছে 36% অফ দ্য যারা জব করেন ইন্ডাস্ট্রিগুলোতে, তারা এই বিষয়টা সম্বন্ধে কিছুই জানেন না এবং বুঝেন না। এবং আমি জানি ILO হ্যাজ টেকেন এ ইনিশিয়েটিভ উইথ FBCCI for this kind of awareness development program, and they have done lot. We also, from the business community, we are grateful to ILO for their initiative. BPGMEA has taken some initiative in the past. আমাদের জসিমউদ্দিন সাহেব যখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন, 4-5 বছর আগে উনি একটা কমিটি করেছিলেন আমাদের একজন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে। যেহেতু আমাদের মেন ক্লাস্টারটা পুরন ঢাকাতে আমাদের দুর্ঘটনার প্রবণতাটা বেশি থাকে, যেহেতু ঘনবসতি। তো সেইখানে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছিলাম, এবং উই হ্যাভ ডান সাকসেসফুলি। অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি। আমরা ফ্যাক্টরি লেভেলে অনেকগুলো ট্রেনিংও দিয়েছি। আমরা ওল্ড সিটিতে ওনার্সদের নিয়ে বিভিন্ন মিটিংও করেছি ফায়ার সেফটি এবং নিয়ে। আমরা FBCCI এর পূর্ণ সহযোগিতা পেয়েছিলাম, এবং ফ্যাক্টরি কমপ্লায়েন্স ট্রেনিংয়ের জন্য আমরা ফ্যাক্টরিতে যেও করেছি। এবং FBCCI এবং আপনারা জানেন FBCCI এবং বিডা যৌথভাবে প্রধানমন্ত্রী অনুশাসনের ফলে একটা 5,500 অর্গানাইজেশন একটা সার্ভে করেছেন, স্টাডি করেছেন, এবং সেটা সম্বন্ধে আমার বিশ্বাস যে আমাদের বিশেষ অতিথি ফর্মার প্রেসিডেন্ট FBCCI এর নেতৃত্বে এটা হয়েছিল, উনি হয়তো বিশদভাবে বলবেন। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট যা কখন হয়, কোথায় হয়, আমরা কেউ জানি না। আমি গতকালকে গুগলসে সার্চ দিচ্ছিলাম, আমি দেখলাম যে উইন্ডসর ক্যাসেল ইউকেতেও একটা ভয়াবহ আগুন লেগেছিল, বাকিংহাম প্যালেসেও আগুন লেগেছিল 2020-এ, হোয়াইট হাউসেও 1929 সালে আগুন লেগেছিল। তো আমি এটা বুঝতে চাই যে প্রিকশন আমরা নেই, কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যারা শিল্প কারখানা চালাই, আমরা যারা প্লাস্টিক ইন্ডাস্ট্রির মালিক আছি, আমরা কিন্তু কখনোই চাই না যে আমার প্রতিষ্ঠানটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। এটা আমরা কোনো অবস্থাতেই চাই না, কিন্তু তারপরেও দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রিকশন নিতে হবে। প্রিকশন ইজ বেটার দেন কিওর। প্রতিরোধ আগেই করতে হবে, ট্রিটমেন্ট পরে। তো সেই জন্য আমরা চাচ্ছি যে এই ধরনের প্রোগ্রাম করে আমরা আমাদের দুর্বলতাটা আছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আরও সক্ষম করে তুলব। আমাদের পুরান ঢাকাতে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেগুলো রিলোকেশন করা খুব দরকার। আমরা সরকারের সাথে কাজ করছি, এবং আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা রিলোকেশন করা দরকার। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের 2টা ইন্ডাস্ট্রিয়াল স্টেট হওয়ার সমূহ সম্ভাবনা, আমি হয়ে গেছে বলবো না, বাট যেভাবে যে পর্যায়ে আছে হয়তো আমরা এটা করতে পারবো। In conclusion, I express my gratitude and thanks to ILO and Friedrich-Ebert-Stiftung যে ওনারা এগিয়ে আসছেন, and they came forward to prevent us from this kind of occurrence and help us. Thank you very much. আপনারা আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করুন। আমি এই বলে আমাদের ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সভাপতি মহোদয়কে। আমি এ পর্যায়ে অনুরোধ জানাবো সিপিডির সম্মানিত রিসার্চ ডাইরেক্টর ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেনকে ওনার সূচনা বক্তব্য দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মিনা মাসুদুজ্জামান, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অফ ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্টস, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, প্রেসিডেন্ট স্যার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং প্রাক্তন সভাপতি এফবিসিসিআই। গেস্ট অফ অনার মিস্টার তুওমো পোতিয়ানেন, কান্ট্রি ডিরেক্টর আইএলও কান্ট্রি অফিস বাংলাদেশ। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে। সেন্টার ফর পলিসি ডায়ালগ নিয়মিতই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইস্যু নিয়ে তার গবেষণার কাজ করে আসছে। ইতিপূর্বে আমাদের অর্গানাইজেশন গার্মেন্টস সেক্টরের সেফটি সিকিউরিটি ইস্যু নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করেছি এবং ফলশ্রুতিতে আমরা গার্মেন্টস সেক্টরে এখন একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনারা সকলেই জানেন যে গার্মেন্টস সেক্টরের সেফটি স্ট্যান্ডার্ডসগুলো এখন বিশ্বব্যাপী সকলে পজিটিভলি অ্যাকনলেজ করছেন। এখন আমাদের মনে হয়েছে যে গার্মেন্টসের বাইরে অন্যান্য খাত যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই খাতগুলোর দিকে চোখ দেওয়ার এবং অবশ্যই আমাদের প্লাস্টিক এবং প্লাস্টিক গুডস প্রোডাক্টস যেগুলো, সেটা আমাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ খাত, যেটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত, একই সাথে ডোমেস্টিক মার্কেট বেসড একটা খাত এবং সেখানে সেফটির ঝুঁকিও রয়েছে এবং বিভিন্ন কারণে আপনাদেরকে দুর্ঘটনার কারণে আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তা আমরা মনে করি যে আমাদের এখন সময় এসছে এই গার্মেন্টসের বাইরে গিয়ে অন্যান্য খাতগুলোর সেফটি ইস্যুগুলো কীভাবে ধীরে ধীরে উন্নতি করা যায়, সেটার আলোকেই আসলে সিপিডির পক্ষ থেকে Friedrich-Ebert-Stiftung FES তাদের সঙ্গে যৌথভাবে আমরা এই গবেষণার কাজটি পরিচালনা করেছি। ইতিপূর্বে গার্মেন্টস সেক্টর নিয়ে যখন আমরা সেফটির কাজগুলো করেছিলাম তখন আমরা আইএলওর সহযোগিতা পেয়েছিলাম। উই উড লাইক টু এক্সপ্রেস আওয়ার থ্যাঙ্কস টু আইএলও ফর giving us technical support to conduct various kinds of studies and programs to focus on to review the safety standards of the ready-made garment sector in earlier. So তারই ধারাবাহিকতা আমরা মনে করি যে ILO could take initiatives beyond ready-made garment sector in the future on safety related issues. So সেই দিক থেকেও আমরা we are very happy that the country director Mr. Tuomo despite being a weekend has attended this program, and thank you to him and also the other participants here. আপনাদের সকলেই আজকে আসলে উইকেন্ড, তারপরে আপনারা এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কথা বড় করছি না, একটু পরেই হয়তো আমি প্রেজেন্টেশনটা দেব। তো তার আগে সূচনা বক্তব্য হিসেবে এফইএস এবং সিপিডির পক্ষ থেকে এফইএসকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এই টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছে, যে কারণে আমরা এই কাজটি আমরা করলাম। তো আমরা ভবিষ্যতেও এ ধরনের কাজ আপনাদের সাথে মিলে ধারাবাহিকভাবে কাজ করতে চাই। মনে রাখা দরকার যে এটা কিন্তু শেষ না, বলতে পারেন এটা শুরু, এবং এভাবেই আমরা আস্তে 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 আপনাদের সাথে যৌথভাবে আগামী দিনে কাজ করে এই সেক্টরকেও কীভাবে একটা সেফ, কমপ্লায়েন্ট, ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ একটা সেক্টর করা যায়, সেই চেষ্টায় আপনাদেরকে সাথে চাই। আশা করি আপনাদেরকে আমরা সাথে পাবো। এটুকু বলে আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি। এটা আপনিও বলতে পারেন। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম ওনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি পরিবর্তে ফ্যাক্টরিজ থেকে এসেছেন মিস্টার মতিউর রহমান, জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল অফ ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি ডায়াসে আছেন। তো আমরা এখানে আরও উল্লেখ করতে চাই যে আমাদের সাথে আইএলওর আরও দুইজন প্রতিনিধি যোগদান করেছেন, মিস্টার গুঞ্জন বাহাদুর দালাকুটি এবং মিস লিনা স্ট্রেনো। আমরা অর্গানাইজারদের সিপিডি এবং বিপিজিএমইএর পক্ষ থেকে ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
আমি এই পর্যায়ে আজকের যে বিশেষ আকর্ষণ কিনোট প্রেজেন্টেশন, এই কিনোট প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য অন কিনোট প্রেজেন্টেশন অন ইমার্জিং সেফটি রিস্ক ইন দ্য প্লাস্টিক সেক্টর, হোয়াট নিডস টু বি ডান, প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি সিবিটি ডাইরেক্টর মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। I will deliver my presentation in Bangla, but since the presentation is in English, the printed copy is in English, I hope that those who are non-Bangladesh participants here could understand through the slides. আমাদের এই প্রেজেন্টেশনটার টাইটেল হচ্ছে যে তৈরি পোশাক বহির্ভূত অন্য খাতগুলোতে ঘনীভূত যে সমস্ত নিরাপত্তা ঝুঁকি এবং তার আলোকে অকুপেশনাল সেফটি এবং হেলথ, কর্মপরিবেশের স্বাস্থ্য এবং নিরাপত্তা ঝুঁকির পর্যালোচনা প্লাস্টিক খাতে। আমার এই কাজটি আমার সঙ্গে যৌথভাবে করেছেন মিস জেবুন্নেসা জেবা, শি ইজ অলসো হিয়ার। আপনি একটু দাঁড়ান জেবা, শি ইজ হিয়ার। ইনফ্যাক্ট তারও আসলে প্রেজেন্টেশন আমার সাথে যৌথভাবে দেওয়ার কথা ছিল, তার গতকালকে ঠান্ডার কারণে তিনি আজকে দিতে পারছেন না। আমাদের এই প্রেজেন্টেশনে আমরা এই বিষয়গুলোর উপরে আলোকপাত করছি। আমরা আপনাদেরকে এটা একটা সার্ভে বেসড স্টাডি, সুতরাং আমরা সার্ভে সম্পর্কে আমরা কোন কোন জায়গাতে সার্ভে করেছি সেটি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেব। খুব বড় সার্ভে আমরা করতে পারিনি, যেহেতু লিমিটেড টাইম এবং লিমিটেড রিসোর্স ছিল, সুতরাং আমরা উই ডিড ইট ইন এ স্মল স্কেল দ্য সার্ভে। এর বাইরে আমরা প্র্যাকটিসগুলো এই সার্ভেতে আমরা প্র্যাকটিস কি দেখেছি আপনাদের ফ্যাক্টরিগুলোতে সেটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেব। কারখানাগুলো কতটা লিগ্যাল ইস্যুগুলো মানছে সেটা সম্পর্কে ধারণা দেব। কারখানাগুলোতে গত 5 বছরে অ্যাক্সিডেন্ট বা ইনজুরি কেমন হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো। কারখানায় কর্মরত শ্রমিকদের পার্সপেক্টিভ কি সেটাও আপনাদের কাছে কিছুটা তুলে ধরবো, এবং এই সামগ্রিকভাবে এই কর্মপরিবেশের উন্নয়নে পাবলিক এবং প্রাইভেট এজেন্সি যারা কাজ করেন তাদের ভূমিকা নিয়েও আপনাদের কাছে কিছুটা বলবো। আমি একটা কথা শুরুতে একটু বলে রাখি, আপনারা অফেন্ডেড ফিল করবেন না। আমি কথা বলতে গেলে একটু উত্তেজিত হয়ে যাই, ইমোশনাল হই, এবং দেখবেন যে একটু উঁচু গলায় বলছি, সেটাতে কিছু যায় আসে না। এবং এটাতে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জের কথা বলবো। দ্যাট ডাজেন্ট মিন যে হ্যাঁ আমরা চ্যালেঞ্জ নিয়ে থাকবো। আমাদের এই পুরো স্টাডিটার মেইন অবজেক্টিভ হলো ওয়ে ফরওয়ার্ড, আমরা সামনের দিনে কি করতে চাই। সুতরাং চ্যালেঞ্জটা শুধু হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য, আপনারা নিজেরাও জানেন সেই চ্যালেঞ্জগুলো, এটা বলে কিভাবে আগামী দিনে গভর্নমেন্ট, আইএলও, আদার অ্যাসোসিয়েশনস আপনাদের সাথে কিভাবে কোঅপারেট করতে পারে তারই প্রেক্ষাপট হিসেবেই এই চ্যালেঞ্জগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, এবং যাতে আমরা আগামী দিনে একটা সলিউশন পাই। কেননা দীর্ঘদিন চেষ্টা চলছে আমরা জানি, সেখান থেকে আমরা একটা উত্তরণ চাই। আমরা জানি যে এই সেক্টরে প্রায় 5000-এর মতো কারখানা রয়েছে, এবং এই সেক্টর আপনাদের ওখানে একটা নাম্বার একটু আছে, সেটা একটু ঠিক করতে হবে। 5000-এর মতো রয়েছে, এবং যেটা জিডিপিতেও বড় রকমের তার কন্ট্রিবিউশন রয়েছে সেটাও আমরা জানি, এবং গত বছর প্রায় $210 বিলিয়ন এক্সপোর্ট করেছে এই খাত। সুতরাং সেটাও একটা গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু একই সাথে এই খাতটা শ্রমঘন, তৈরি পোশাকের মতো অতটা না, কিন্তু তারপরেও এখানে শ্রমিকরা কাজ করেন, এবং এই শ্রমিকদের কাজ করার ক্ষেত্রে যে ধরনের উৎপাদন প্রক্রিয়া তারা কাজ করেন সেই জায়গাতে সেফটি রিস্কটা বরঞ্চ তৈরি পোশাকের চেয়ে কোনো ক্ষেত্রে বেশি। কারণ আপনাদেরকে হ্যাজার্ডাস কেমিক্যাল নিয়ে হ্যান্ডেল করতে হয়, ইনফ্লেমেবল র মেটেরিয়ালস নিয়ে হ্যান্ডেল করতে হয়। সুতরাং শ্রমিকদের ঝুঁকিটা সেখানে, নারী শ্রমিকদের ঝুঁকিটা তুলনামূলকভাবে আরও বেশি। সুতরাং সেই ঝুঁকির মধ্যে নিয়েই আপনাদেরকে কাজ করতে হয়। সুতরাং এই খাতের নিরাপত্তা ঝুঁকি উন্নতি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে এই পর্যায়ে বলেছি। আর একটা যেটা যে অনেক বেশি আপনারা অভ্যন্তরীণ বাজার নির্ভর। এটার পজিটিভ সাইড রয়েছে, আবার এটার একটা নেগেটিভ সাইড রয়েছে। পজিটিভ সাইড হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বাজার আমরাই করছি। নেগেটিভ সাইড হচ্ছে অভ্যন্তরীণ বাজারে ভোক্তা বা ক্রেতা অতটা নিরাপত্তা, কমপ্লায়েন্স, তার শ্রমিকরা সেখানে কাজ করছে কি, কত মজুরি দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে তার অতটা কনসার্ন না। তিনি কম দামে পণ্য পেলেই তিনি খুশি। কিন্তু বিদেশে গেলে কিন্তু শুধু মূল্যই না, তিনি আবার সেখানে ওখানকার ভোক্তারা আবার জানতে চান কোন কর্মপরিবেশে এই জিনিসগুলো উৎপাদিত হয়েছে। ফলে পজিটিভ সাইড হচ্ছে ডোমেস্টিক মার্কেট, আপনারা একটা বড় মার্কেট প্লেয়ার। নেগেটিভ সাইড হচ্ছে কমপ্লায়েন্সের ইস্যুগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ বাজারে হলে অনেক সময় আপনারা পর্যাপ্ত নজর দিতে চান না, সেটা হচ্ছে এটার আবার একটা নেগেটিভ সাইড। সেটা আমরা পরে আরেকবার আলোচনায় আসবো।
সেটা এখানে বলেছি। আর একটা বলছি যে অনেক সময় পাবলিক এজেন্সিগুলো যতটা তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলোর ব্যাপারে নজরে রাখেন, ততটা কিন্তু দেখা যায় যে ডোমেস্টিক মার্কেটের যে ফ্যাক্টরিগুলো তার ব্যাপারে কমপ্লায়েন্সের ব্যাপারে অতটা নজর সবসময় সমানভাবে দিতে পারেন না বা দেন না, সেটাও এই খাতের একটা চ্যালেঞ্জ। সুতরাং এই সব কিছু মিলে আমাদেরকে এই খাতের অস রিলেটেড চ্যালেঞ্জগুলোকে আমরা দেখতে চাই এবং কিভাবে এখান থেকে ইমপ্রুভ করা যায়। আপনাদের যে প্রেজেন্টেশন আছে সেটা শেষে দেখবেন যে আমরা সেই বিষয়টা আলোচনা করেছি। এখানে 2-3টা ছোট ছোট গ্রাফ দিয়েছি, ইন্টারনেট থেকে নেয়া, এগুলো আমাদের কিছু না। আমরা প্রসেসগুলো বলতে চেয়েছি যে কি প্রসেসে আপনারা ফ্যাক্টরিগুলোতে কাজ করেন। বলার বিষয় হলো যে প্রত্যেকটা প্রক্রিয়াতেই শ্রমিকরা ইনভলভ, সেটা একটা বলার বিষয়। এবং দ্বিতীয়ত বলার বিষয় হলো যে এর ভিতরে অনেক জায়গায় হিট এবং অনেক ধরনের পরিবেশ যেখানে শ্রমিকদেরকে কাজ করতে হয়। আবার এখানে যেটা বোঝাতে চেয়েছি এই ছবিটা দিয়ে, এখানে অনেক ধরনের কেমিক্যাল নিয়ে আপনাদেরকে কাজ করতে হয় বিভিন্ন পর্যায়ে। গ্যাস ইউজ করতে হয়, মিথানল ইউজ করতে হয়, ইথিলিন বা অন্যান্য বিভিন্ন রকমের জিনিস সেগুলো তৈরি করতে হয়। ফলে নিরাপত্তার বিষয়টা, আমার বলার বিষয়টা হচ্ছে নিরাপত্তার বিষয়টা এই কারখানার র মেটেরিয়াল কালেকশন থেকে শুরু করে প্রসেস শেষ করে প্রোডাক্ট মার্কেটে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কর্মপরিবেশের নিরাপত্তা, শুধু শ্রমিকের নিরাপত্তা না, কারখানার স্ট্রাকচার নিজের জন্য অনেক নিরাপত্তা ঝুঁকি রয়েছে। যদি একটা গ্যাস বাম্প করে, যদি একটা বয়লার বাম্প করে, তাহলে যে ঝুঁকিটা, সেটা কিন্তু কারখানার একটা বড় ঝুঁকি। সুতরাং সেই সব কিছু ঝুঁকির ভিতরে এই জিনিসগুলোকে কাজ করতে হয়। তা আমরা কি দেখব এই আজকের প্রেজেন্টেশনে? আমরা 3টা জায়গায় দেখব। একটা হচ্ছে যে কারখানাগুলোর অস প্র্যাকটিসগুলো কেমন, কারখানাগুলো ল রুলস রেগুলেশনসগুলো কেমনভাবে মেনে চলে, এবং শ্রমিকদের আসলে ভিউ কি এবং কিভাবে এখান থেকে উত্তরণ করা যায়। আমরা 2 পর্যায়ে শ্রমিক আমরা সার্ভে করেছি। আমরা 50টা ফ্যাক্টরিতে গিয়েছি এবং 50টা ফ্যাক্টরি টোটাল যদি 5000 হয় তাহলে ধরতে হবে যে 1% ফ্যাক্টরি আমরা কভার করতে পেরেছি। আবার ঠিকভাবে ওয়ার্কার লেভেলে আমরা 100 ওয়ার্কারকে যেতে পেরেছি। রিসোর্স ওয়াইজ, সাইজ ওয়াইজ এটা অবশ্যই পর্যাপ্ত না। আশা করব যে আপনারা এই অল্প সংখ্যক ফ্যাক্টরির উপরে পারসেপশন দিয়েছি বলে এটাকে আর এড়িয়ে যাবেন না, বরঞ্চ ফাইন্ডিংসগুলোকে যদি একটু গুরুত্বের সাথে আপনারা বিবেচনা করেন। আমরা 2 পর্যায়ে জানতে চেয়েছি যে শ্রমিকরা কি মনে করে এই কারখানার পরিবেশে, আর ম্যানেজমেন্ট তারা কি কি কাজ করছে সেটা আমরা জানতে চাচ্ছি, সেই কাজগুলো করেছি। আমরা এক্ষেত্রে যে চেক লিস্টটা ফলো করেছি, আপনারা জানেন যে বিডার অধীনে আপনাদেরকে ডাইফে আপনাদেরকে কিছুদিন আগে কারখানাগুলো মনিটর করেছে, অনেকের কারখানায় সেই পর্যায়ে কিন্তু হয়েছে। আমরা ওই চেক লিস্টটা ব্যবহার করেছি, একই ধরনের করে আমরাও একটু দেখতে চেয়েছি। দ্বিতীয়ত কারখানা পর্যায়ে যে সমস্ত ভ্যালনারেবিলিটি আছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড ইনস্টিটিউট ফর ওয়ার্ক অ্যান্ড হেলথের একটা গাইডলাইন আছে, সেটাকে আমরা সার্ভের জন্য ব্যবহার করতে চেয়েছি। আমরা স্যাম্পলে কি পেয়েছি? আমাদের স্যাম্পলগুলো মোটামুটি আমরা ভাগ করেছি হলো 4টা ভাগে। মাইক্রো এন্টারপ্রাইজ, যেখানে 15 জনের চেয়ে কম ওয়ার্কার কাজ করে। স্মল এন্টারপ্রাইজ, যেখানে 15 থেকে 50 পর্যন্ত ওয়ার্কার কাজ করে। মিডিয়াম, যেখানে 51 থেকে 300 ওয়ার্কার কাজ করে। এবং লার্জ, যেখানে 300-র উপরে ওয়ার্কার কাজ করে। এরকম 4টা ক্যাটাগরি করে আমরা কারখানাগুলোকে একটু ভাগ করে দেখতে চেয়েছি। এর একটা যৌক্তিক কারণ রয়েছে। আমাদের এখানে যেমন আন্তর্জাতিক মানসম্মত কারখানা রয়েছে, বিশাল জায়গা নিয়ে একতলা ফ্লোর করে বা দোতলা ফ্লোর করে তারা কাজ করছে। আবার ঘনবসতিপূর্ণ এলাকাতেও, পুরনো ঢাকাতে এরকম ছোট ছোট কারখানা প্রচুর রয়েছে। সুতরাং আমাদেরকে ভাগগুলোকে ওই বাস্তবতা বিবেচনা করেই আমরা উই হ্যাভ মেড দিস 4 ক্যাটাগরিজ: মাইক্রো, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ এন্টারপ্রাইজেস। অ্যান্ড these factories are located in Dhaka, Gazipur and Narayanganj districts. I think there may have factories in other regions, but we have concentrated only on these 3 areas. What we have found, আমরা কি পেয়েছি? এই ছবিটা এবং এখানে যে গ্রাফগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। We need to actually take into cognizance of this slide. I think what we have found that majority of the factories are located in rented space. তাই না? আপনাদের নিজেরাও জানেন ছোট ছোট কারখানাগুলোর সামর্থ্য নেই যে নিজের জমি কিনে আলাদা করে এরকম একতলা বা দোতলা একটা স্টেট অফ আর্ট ফ্যাক্টরি করার। কিন্তু ঐতিহাসিকভাবে এখানে প্লাস্টিক কারখানাগুলো পুরনো ঢাকাতে গড়ে উঠেছে এবং সেগুলো আসলে এই রেন্টেড স্পেসে গড়ে উঠেছে। এবং অধিকাংশগুলোই আসলে হচ্ছে মাইক্রো এবং স্মল, যাদের 50 জনের চেয়ে নিচে যাদের ওয়ার্কার নিয়ে তারা কাজ করে। সো দ্যাট উই হ্যাভ অ্যাকচুয়ালি পয়েন্টেড আউট হিয়ার দ্যাট মোস্ট অফ দ্য মাইক্রো and small enterprises are located in rented space,
And another thing is that a large part of these factories are located in multi-storied buildings. মানে রেন্টেড স্পেস মানে হচ্ছে বড় একটা বিল্ডিং এর একতলা দোতলা নিয়ে হয়তো আপনারা ওখানে কাজ করছেন। সো একই সাথে দিস আর অলমোস্ট সিনোনিমাস যে মাল্টি-স্টোরিড বিল্ডিং এবং রেন্টেড স্পেসে আপনাদের কাজ করতে হচ্ছে। এবং দেন অ্যানাদার ইস্যু ইজ দ্যাট এ গুড পার্ট অফ দ্য মাইক্রো এন্টারপ্রাইজেস আর লোকেটেড ইন রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস। সো দ্যাট ইজ অ্যানাদার আসপেক্ট। সো এই যে তিনটা ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু, এই তিনটা ইস্যু কিন্তু সেফটি পয়েন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরা একটু চিন্তা করেন যে ছোটখাটো যে কোনো দুর্ঘটনা লাগলে আপনাদের নিজেদেরই টেনশনে থাকতে হয় যে হুট এখন এগুলো কিভাবে নিরাপদ রাখবো, হুট করে যদি সারা বিল্ডিং এ ধরে যায়, তাড়াতাড়ি দৌড় দাও, তাড়াতাড়ি কিছু করো। এই যে চ্যালেঞ্জগুলো, সেটা কিন্তু এই স্ট্রাকচার, দেয়ার আর সাম স্ট্রাকচারাল ফ্লজ ইন টার্মস অফ লোকেশন অফ দি ফ্যাক্টরিজ, যে মাল্টি স্টোরিড বিল্ডিং এ, রেসিডেন্সিয়াল এরিয়াতে এবং রেন্টেড স্পেসে। এবং এই চ্যালেঞ্জগুলোতে একসময় গার্মেন্টস খাতকেও পড়তে হয়েছে। আমি বলছি না যে আপনারা নতুন, these all experiences have been had there in the ready-made garment sector. আপনারা জানেন যে এক সময় ঢাকা শহর ভর্তি করে গার্মেন্টস ফ্যাক্টরি ছিল। কিসে ছিল? সব এই রেন্টেড বিল্ডিং গুলোতে। এই যে মহাখালীর পাশ দিয়ে যেতে যেতে, মিরপুরের পাশ দিয়ে যেতে যেতে, তেজগাঁর পাশ দিয়ে যেতে যেতে, মগবাজারের পাশ দিয়ে যেতে যেতে, all were garment factories, all were. Now I mean all were garment factories, those were the rented space, এবং সেখানে এই চ্যালেঞ্জই ছিল, যে চ্যালেঞ্জের মধ্যে আপনারা যাচ্ছেন, এই চ্যালেঞ্জ they had, but they had gradually come out from those challenges. তো সেটা বলার জন্য আমি এখানে আপনাদেরকে এটা বলছি। দ্বিতীয়ত যে বিষয়টা এখানে মার্কেট এক্সপোজার, most of the factories haven't yet have exposure to the only domestic market. আমরা যেটা পেয়েছি, only 24% of the factories have an exposure to the global market. আপনারা মাত্র 1/4 ফ্যাক্টরি রপ্তানির সাথে জড়িত এবং বাকিরা ডোমেস্টিক মার্কেটে আপনারা এক্সপোর্ট সেল করছেন। সো ওই যে আগে যেটা বলেছিলাম যে মেজর পার্ট আপনার 75%ই হচ্ছে ডোমেস্টিক মার্কেট বেসড, এবং সেখানে কমপ্লায়েন্সের প্রেশারটা আপনাদের নাই, যেটা কিনা গার্মেন্টস সেক্টরের ভালোর মধ্যে ভালো বলবো এই অর্থে যে ওই প্রেশারটার কারণে তারা এখন ভালো হয়ে গেছে। সো আমাদেরও এখন একটু ভালো হওয়ার সময় এসেছে যে আমরা আস্তে আস্তে দেশীয় বাজারে হলেও আমরা আর একটু ভালো হব। তো সেই উদ্যোগগুলো আমরা এখানে বলেছি। তারা কোন কোন এক্সপোর্ট করে সেটা, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু, ইন হুইচ মার্কেটস দে হ্যাভ এক্সপোর্টেড দ্য প্রোডাক্টস। দিজ আর চায়না, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অ্যান্ড ইতালি, সাম অফ দিজ আর দ্য মেজর মার্কেটস। যারা এক্সপোর্ট মার্কেটে করে থাকেন, পার্টিকুলারলি ইউরোপ এবং ইউএসএ মার্কেটগুলোতে, তাদের জন্য কমপ্লায়েন্স মানাটা তুলনামূলকভাবে ইজি, কেন তারা ওই প্রোটোকলগুলো জানেন, করতে হয়, তাদেরকে মানতে হয়। কিন্তু those who have exported to the non-European and non-US market, particularly the Asian markets like China, Malaysia, এখানে কিন্তু দেখবেন আপনি Saudi Arabia, and there are some other markets, compliance protocols and the standards are not so much stringent and not so properly followed by the buyers of these markets. So non-traditional market যারা এক্সপোর্ট করেন সেখানেও কিন্তু এই চ্যালেঞ্জটা রয়ে গেছে। ইনফ্যাক্ট আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই, এই চ্যালেঞ্জের মধ্যে গার্মেন্টস সেক্টর পড়তে শুরু করেছে। নন ট্র্যাডিশনাল মার্কেটে তাদের এক্সপোর্ট বাড়ছে এবং নন কমপ্লায়েন্সের পরিমাণ সেখানে বাড়ছে। সুতরাং আমরা ওই জায়গাটা একটু বলতে চাই আপনাদেরকে যে ডোমেস্টিক মার্কেট এবং নন ট্র্যাডিশনাল মার্কেটে ওভার ফোকাস হওয়ার কারণে আমরা কিন্তু কমপ্লায়েন্সে আমরা বেশি নজর দিতে পারছি না, সেটাও এখানে আপনাদেরকে একটু বলে রাখলাম। What is the employment structure? It is a male-dominated employment structure in the plastic sector. Just reverse. এক সময় আমরা বলতাম 80% গার্মেন্ট সেক্টর 80% মহিলা, আপনাদের হচ্ছে 80% পুরুষ। 80% of the plastic sector workers are male, 20% are female. However, the ratio is relatively better in large factories where 30% are female. But the ratio is much poorer in the micro enterprises where only 5% are female. সো জেন্ডার পয়েন্ট থেকেও কিন্তু আমাদের একটা বোঝার বিষয় রয়েছে যে দেয়ার আর সাম ইস্যুস, যে আমাদের এখানে ফিমেলরা কাজ করছে না। আমি যদি বলি কেন করছে না, তাহলে দেখবেন যে দেয়ার আর সাম এরগোনমিক ইস্যুস, দেয়ার আর সাম হ্যাজার্ডস ইস্যুস, যেখানে ফিমেলরা নট ফাইন্ড ইট কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ। সো সেই কারণেও কিন্তু ওয়ার্কপ্লেসের অকুপেশনাল যে সেফটি অ্যান্ড এরগোনমিক স্ট্রাকচার অ্যান্ড দ্য থিংস দ্যাট ইউ আর ইউজিং অ্যাজ এ র মেটেরিয়ালস, as a chemicals, so those are also sometimes not conducive enough for workers to work with. So সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ। আর একটা যেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই, ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করছেন তারা কিন্তু কিছুদিন পরে সুইচ করছেন, এখানে কাজ করে 5-7 বছরের ভিতরে একটা ভালো কিছু পেলে আবার চলে যাচ্ছেন। আমরা দীর্ঘদিন এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট প্রফেশনালস খুব বেশি দেখছি না এই খাতে।
অর্থাৎ 15-20 বছর ধরে ধারাবাহিকভাবে আপনারা কাজ করে যাচ্ছেন এই খাতে, সেটা তুলনামূলকভাবে একটু কম। সেটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি? আমরা এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে দেয়ার আর সাম ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুস যেটা আমাদের এখানে নজর দেওয়া দরকার, যাতে যারা সিনিয়র ম্যানেজমেন্ট প্রফেশনালস কম্পিটেন্ট, যারা এখানে আপনারা অনেকেই এখানে রয়েছেন, তারা যাতে দীর্ঘদিন এই খাতেই যাতে তাদের দক্ষতা বৃদ্ধি করেন থাকেন এবং এই খাতের দক্ষতা দিয়েই যাতে এই সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখেন, সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে 94% আর মেম্বার অফ দ্য বিপিজিএমইএ, হুইচ ইজ গুড। অধিকাংশই আসলে বিপিজিএমইএ এর মেম্বার, এবং একই সাথে তারা প্লাস্টিক ব্যবসায়ী সমিতি বলেছে, আমরা জানি না এটা কি বিপিজিএমইএ কে বোঝানো হয়েছে কিনা, এবং আরো কেউ কেউ টুকটাক অন্যান্য অ্যাসোসিয়েশনের মেম্বার, সেটাও আমরা পেয়েছি। বাট মেম্বারশিপ ওয়াইজ আমরা মনে করি যে সকলেরই বিপিজিএমইএ তে মেম্বার হতে হবে। আমরা ইদানিং ফর্মালাইজেশন অফ দ্য এন্টারপ্রাইজকে গুরুত্ব দিচ্ছি সিপিডির পক্ষ থেকে, অ্যান্ড অল শুড হ্যাভ এ মেম্বারশিপ অ্যাটলিস্ট টু এ মেজর অর্গানাইজেশন। এবং বিপিজিবি আপনাদের যেহেতু মাদার অর্গানাইজেশন, সকলকে বিপিজিবি মেম্বার হতে হবে। দেয়ার আর এ ফিউ হু আর আউটসাইড দ্য দিস মেম্বারশিপ বডি, সো আপনাদেরকে সেদিকেও আমরা বলবো যে নজর দিতে হবে। এবার আসছি হলো আমরা কি কি অস প্র্যাকটিস দেখেছি, যেটা এখানে আমার মনে হয় যে আমাদের একটু জানা দরকার। প্রথমত আসেন ফায়ার সেফটি। আমি বলেছি আপনাদেরকে আমরা ফায়ার, ইলেকট্রিক্যাল এবং স্ট্রাকচারাল সেফটি, দিস আর দ্য থ্রি এরিয়াস ওয়্যার উই হ্যাভ কনসেন্ট্রেটেড আওয়ার অ্যাসেসমেন্টস অফ দিস ফ্যাক্টরিজ। প্রথমত আসেন ফায়ার সেফটি। ফায়ার সেফটির ক্ষেত্রে আমাদের যেটা প্রথমেই যেটা চোখে পড়েছে যে ফ্যাক্টরিগুলোর যে রুফটপ স্টেয়ার্স, দোজ ওয়্যার নট কিপ ওপেন। আপনাদের এগুলো খোলা রাখা হয় না। দুটো লজিক্যাল কারণ আছে। বলতে পারেন যে রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকলে তো এটা বাড়ির মালিকের হাতে, আমাদের হাতে তো আর না, সেই জন্য সে এটা আটকে রাখলে আমাদের কি করার আছে। সো দ্যাট ইজ এ ডেঞ্জারাস ফর দ্য রেসিডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইয়োর এমপ্লয়িজ, সেটা বলতে চাচ্ছি আমি। এটা মানে আপনার দায়িত্ব হয়তো না, কিন্তু এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এ থাকার রিস্কটা হচ্ছে হলো রুফটপে যদি কোনো কারণে তাকে ছাদে যেতে হয়, বের হতে যদি না পারে, নিচের দিকে কোথাও লাগে আগুন, উপর দিয়ে যেতে সেই জায়গাটাও কিন্তু নেই। আবার যেখানে আছে সেখানেও সে বলা হচ্ছে যে ওয়ার্কার্স হ্যাভেন্ট অ্যাক্সেস টু গো টু দ্য রুফটপ, মানে সেখানেও তার আসলে যাওয়ার সুযোগ নেই। ফলে এই ঝুঁকিগুলো কিন্তু রয়েছে, এই ঝুঁকিগুলো রয়েছে, সেটা বলার জন্যই এই জিনিসটা আনলাম। দ্বিতীয়ত হলো ফায়ার ড্রিল। ফায়ার ড্রিলগুলো কিন্তু ফ্যাক্টরিগুলোর করার কথা নিয়মিত এবং মাসে করার কথা, কিন্তু অধিকাংশ ফ্যাক্টরিতে আসলে মাসে ফায়ার ড্রিল হচ্ছে না। এবং আমরা যেটা পেয়েছি যে এই মাত্র 8% ফ্যাক্টরিতে মান্থলি ফায়ার ড্রিল হয়। লার্জলি বড় ফ্যাক্টরিগুলোতে তারা রেগুলারলি করে, কিন্তু দেয়ার আর এবং 20% ফ্যাক্টরি আছে যেখানে ফায়ার ড্রিল কখনোই হয়নি। সো দ্যাট ইজ এ রিস্ক। আমি এটা বলার বিষয় হচ্ছে ফায়ার ড্রিলগুলো হলো হয় কি, শ্রমিকরা অযথা হুড়োহুড়ি করে না, সে তার একটা জানা থাকে যে কোন দিক দিয়ে আসলে দৌড় দিয়ে বেরোতে হবে, একজন আরেকজনকে পাড়িয়ে মেরে চলে যায় না, অথবা হুট করে কিছু একটা করে দিয়ে না প্যানিক সৃষ্টি করে না। তো এই জিনিসগুলো শ্রমিককে অ্যাওয়্যার করার একটা বিষয় থাকে এই ড্রিলগুলোর মাধ্যমে। কিন্তু সেই ড্রিলগুলো যখন রেগুলার না হয়, মান্থলি যখন না হয়, তখন যেহেতু আপনাদের এখানে সুইচ হয়, ওয়ার্কার বারবারই এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে চলে যায়, তাহলে কিন্তু ওই এক বছরে যদি একবার করেন ফায়ার ড্রিল, তাহলে কিন্তু শ্রমিকদের মাথায় এগুলো আর থাকবে না। নতুন ওয়ার্কার আসছে, সেও হয়তো এটা জানতে পারছে না। ফলে ফায়ার ড্রিল ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হুইচ ইজ নট টেকিং প্লেস দ্য ফ্যাক্টরি অন এ রেগুলার বেসিস। দ্যাট ইজ দ্য পয়েন্ট দ্যাট আই লাইক টু সে। ইন কেস অফ দ্য ফায়ার সেফটি, অ্যানাদার ইস্যু হচ্ছে যে আপনাদেরকে কেমিক্যাল, ফ্লেমেবল কেমিক্যাল নিয়ে ডিল করতে হয়, উইচ ইজ ন্যাচারাল। আপনারা এটা করবেন, কেননা প্লাস্টিকের ইনগ্রেডিয়েন্টস হিসেবে এই ধরনের র ম্যাটেরিয়াল ব্যবহার করাটা কোয়াইট ন্যাচারাল। সো কি ধরনের করছেন? অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বাইড, পেট্রোলিয়াম, লিকুইড ফুয়েল, গ্যাস, এগুলো ব্যবহার করছেন, হুইচ ইজ ওকে। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট এগুলো কি প্রপারলি স্টোর করা হচ্ছে কিনা, অথবা এগুলো রেগুলারলি এগুলো টেস্ট করা হচ্ছে কিনা, এগুলোর মধ্যে কোনো ধরনের ফিউমিগেশন হচ্ছে কিনা, এগুলো থেকে কোনো গ্যাস বের হচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য পার্ট। অর্থাৎ ব্যবহার করাতে চ্যালেঞ্জ নেই, দ্য চ্যালেঞ্জ ইজ ওয়েদার দ্য টেস্টিং অ্যান্ড রেগুলার রিপোর্টিং আর বিং টেকিং প্লেস অন নট। সো দ্যাট পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ছোট ফ্যাক্টরিগুলো অনেক ক্ষেত্রেই তুলনামূলকভাবে তারা বিভিন্ন রকমের কেমিক্যাল তারা বেশি ব্যবহার করছেন, এবং একই সাথে আপনারা র মেটেরিয়াল হিসেবে পলিথিন, পলিপ্রোপাইলিন, পলিভিনাইল, পিভিসি রেজিন, পেট ব্যবহার করছেন, additives, colorants, pigments, এগুলো ব্যবহার করছে। those are rather flammable, এবং সেগুলো এমনি কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে, that could rather culminate or increment the risks, মানে এই অর্থে বলার জন্য বলছি। সুতরাং এই প্রত্যেকটা ক্ষেত্রে the safety protocols
the standard storage protocols to be maintained. That is the main part. So whether we are doing the testing, whether we are storing the raw materials and the chemicals properly, and whether workers who actually deal with those things have got proper protective measures while handling these kinds of things is quite important. So সেই পয়েন্টটা বলার জন্য আপনাদেরকে এই বিষয়টা বললাম। তবে যেটা আমরা একটু ভালো পেয়েছি যে বিভিন্ন ধরনের লাইসেন্সিং এর ক্ষেত্রে পার্টিকুলারলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সেস লাইসেন্স পজিশন ভালো, সেটা আমরা তুলনামূলকভাবে পেয়েছি। এবং কিন্তু ইলেকট্রিক টেস্ট বা এইগুলোর ক্ষেত্রে তুলনামূলকভাবে আরো কিছুটা কম পেয়েছি এই ফ্যাক্টরিগুলোর জন্য। কিন্তু আমার বলার বিষয়টা অন্য জায়গায়। আমি এখনই একটা কনক্লুশন আপনাদেরকে বলে দিই। আমরা এই হোল এক্সারসাইজটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি, আপনাদের ফ্যাক্টরিগুলো সবচেয়ে তুলনামূলকভাবে মানে ভালো হচ্ছে ফায়ার রিলেটেড ইস্যুগুলোতে, তারপরে দুর্বল হচ্ছেন আপনারা ইলেকট্রিক্যালে, এবং সবচেয়ে দুর্বল হচ্ছেন আপনারা স্ট্রাকচারালে। এটা কিন্তু একটু পরে যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন। মানে আপনারা যতটা ফায়ার রিলেটেড জিনিস ম্যানেজ করতে পেরেছেন, ততটাও আসলে গ্যাস রিলেটেড বা ইলেকট্রিক্যাল রিলেটেড ইস্যুগুলো ততটা ম্যানেজ করতে পারেননি, এবং তার থেকেও দুর্বলতা রয়ে গিয়েছে বিল্ডিং এর কাঠামো, স্ট্রাকচার, এইগুলোকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। সো there is a different aspects of different level of your safety standards or weakness of safety. The relatively less weak is on fire safety standards, followed by the electrical safety, and the most weak part is your structural safety part. So these are the three aspects that we like to mention here. এবং যখন আমরা ইলেকট্রিক্যাল সেফটির কথা বলছি, যেগুলো আসলে মেনে চলার কথা ছিল, যেমন ইনস্ট্রাকশনস গুলো বাংলা এবং ইংলিশে লেখা থাকার কথা, যখন যেখানে ইলেকট্রিকিউটেড হতে পারে, তড়িতায়িত হওয়ার জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে জানার কথা, কাট আউট ব্যবহার করা, সার্কিট ব্রেকার ব্যবহার করা, তারপরে হচ্ছে বেস প্লেট ব্যবহার করা যাতে জেনারেটর থেকে কোনো সমস্যা না হয়, অথবা মেটাল কাভার ব্যবহার করার কথা, আর্থিং সিস্টেম থাকার কথা, এবং ডেঞ্জারাস আইটেমের আগে ডেঞ্জারাস লিখে দেওয়া। এই টেবিলটাতে আপনারা তাকালে দেখবেন যে অনেক ক্ষেত্রে বড় ফ্যাক্টরি, মাঝারি ফ্যাক্টরি, দে আর ফাইন। Some of the large medium factories are quite fine maintaining these protocols, but the problem is that micro and small enterprises have a severe challenges in terms of maintaining the electric safety related protocols and facilities. So this table actually portray that here. সো সেই জায়গাটা আমি আপনাদেরকে বলছি। এমনও হতে পারে যে হয়তো আপনার ম্যানেজমেন্ট সেটা জানেও না যে আচ্ছা এটা কি করার কথা, এটিকে এইভাবে করার কথা, যে এখানে 3 ফিট জায়গা রাখতে হবে, এখান থেকে এটা এত দূরে রাখতে হবে, অথবা জানেন কিন্তু হয়তো করছেন না, হয়তো করার সুযোগ আছে কিন্তু করছেন না, হয়তো জানেনও না। তো এই যে না জানা, না করা, এগুলোই কিন্তু দুর্ঘটনার একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। এগুলোকে আমরা অধিকাংশ সময় তুচ্ছতাচ্ছিল্য করি, কি দরকার আছে, 3 ফিটই রাখতে হবে, কি হয়েছে, 1 ফিটই রাখি না কেন, অসুবিধা কি, আচ্ছা ওটার পাশে একটু রাখলাম, একটু ফাঁকেই রাখলাম, অসুবিধা কি। বাট দোজ অল আর সাইন্টিফিক, মনে রাখবেন, অল দিজ আর হ্যাভ বিন অ্যাকচুয়ালি প্রুভেন সাইন্টিফিক্যালি। এগুলো সাইন্টিফিক্যালি প্রুভ করেছে বলেই আপনাদেরকে ওইভাবে রাখতে বলা হয়েছে। ডোন্ট অ্যাকচুয়ালি ডিসরিগার্ড দোজ, এটা বলার বিষয়। যদি সুযোগ থাকে করবেন সেটা, যেখানে যেভাবে রাখতে বলা হয় রাখবেন সেটা, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। এটা যে এই সমস্যাগুলো হয় যদি এটা আমরা না করি, সেটা বলছি। এবং একইভাবে আমরা যখন বলছি জেনারেটরকে সেপারেটর দিয়ে রাখা, এমন ধরনের সেপারেটর ইউজ করা যাতে তার আর্থিং ওয়াল থাকে, ফায়ারগুলো যেন আর্থিং এর মধ্যে থাকে, যে 2 আওয়ার ফায়ার রেটেড ওয়াল যেন সেখানে থাকে। তারপরে হচ্ছে সাবস্টেশন যদি ইউজ করা হয়, সাবস্টেশনের সামনে ওয়াল থাকা, প্রোটেক্টর থাকা, দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট মোস্ট কেসেস আমরা মাত্র পাচ্ছি, দেখেন, ইফ ইউ সি দিস টেবল, অনলি 20% of the factories have a fire rated wall with earthing, যেটা 2 ঘন্টা প্রোটেকশন দিতে পারবে। তা হলেও ভালো, কিন্তু সেটাও তো মাত্র 1/5 ফ্যাক্টরি পাচ্ছে, তাও তো আমরা মাত্র 50টা ফ্যাক্টরি করেছি। তো বলা যাচ্ছে যে অধিকাংশ ফ্যাক্টরিতে এইটা নাই। আবার একইভাবে সাবস্টেশন গুলোকে যেভাবে একটু আলাদা করে রাখা, প্রোটেক্টর দেয়াল দিয়ে রাখা, সেটাও কিন্তু আমরা রাখতে পারছি না, করতে পারছি না। সব দায়িত্ব আপনাদের তা বলছি না, কিন্তু যারই দায়িত্ব হোক সেই জিনিসটা করতে হবে, থাকতে হবে। সাবস্টেশন হয়তো আপনার ফ্যাক্টরির বাইরে, which is okay, তাহলে সেই দায়িত্বটা হয়তো বিদ্যুৎ কর্তৃপক্ষের, কিন্তু দায়িত্বটা হয়তো BPGMEA কে অ্যালার্ট করা, ইনফর্ম করা যে হ্যাঁ এটার কারণে কিন্তু দুর্ঘটনা হতে পারে। সো ডু দ্যাট। এখন ফায়ার অথরিটি করছে না, আপনারাও কিছু বলছেন না, এবং যিনি ফ্যাক্টরি চালাচ্ছেন তিনিও চুপচাপ রয়েছেন, না আমার ফ্যাক্টরির বাইরে আমি এটা নিয়ে কেন আমি এত মাথা ঘামাবো। ডোন্ট ডু দ্যাট। কারণ আলটিমেটলি কি হবে আমি বলি, কোনো একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে যে কোনো কারণে আপনারা জড়িত না, একটা দুর্ঘটনা ঘটুক, ওইখানে যদি একটা প্লাস্টিক ফ্যাক্টরি থাকে, ইউ উইল বি ব্লেমড। হয়তো আপনাদের জন্য হয় নাই,
কিন্তু অন্য কোনো একটা তালায়, অন্য কোনো একটা দোকানে কিছু একটা কারণে হয়তো শর্ট সার্কিট হয়েছে, বাট যদি সেখানে একটা প্লাস্টিক ফ্যাক্টরি থাকে, হ্যাঁ এটা প্লাস্টিকের জন্য হয়েছে। সুতরাং আমি বলছি যে আপনাদের দায়িত্ব, দ্য রেসপন্সিবিলিটি অফ ইয়োর্স ইজ মাচ হায়ার দেন কম্পেয়ার টু দোজ হু আর দ্য রেন্টিয়ার্স অফ দ্য বিল্ডিং। সো সেই জায়গাগুলোকে নজর দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। স্ট্রাকচারাল সেফটির জায়গাগুলোতে আমরা যদি দেখি যে সেফটি টেস্ট ট্রেনিং এগুলো যে করার কথা, এগুলো কি আমরা পর্যাপ্তভাবে করছি? যেমন এখানে বলা হয়েছে যে বয়লার থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা সেটা টেস্ট করার কথা বলা আছে। তারপরে হচ্ছে যে হাইড্রোলিক টেস্ট করার কথা এবং সেগুলো রেগুলার ডকুমেন্টেশন থাকার কথা। তারপরে হচ্ছে সেফটি ভালভ সেটিং এর প্রেসার টেস্ট করা রেগুলার, ওয়াটার সফটওয়্যার টেস্ট করার কথা। এগুলো কি আমরা ঠিকমতো করছি? অথবা আমরা কি জানি, অথবা জেনেও কি আমরা করছি না? আচ্ছা হ্যাঁ, আবার টাকা লাগবে, স্যারকে বলতে গেলেই তো বলবে যে কি আবার এটা করতে গেলে আবার 10,000 টাকা লাগবে, দরকার নাই এটা করা। আচ্ছা এই মাসে না করে পরের মাসে করো। এই যে টাকা বাঁচানো, মাত্র 10,000, 20,000, 30,000 টাকা বাঁচাতে গিয়ে আমি যে একটা ঝুঁকি ঘরের ভিতরে রেখে দিলাম, গ্যাস লিক করে 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 এমন একটা কিছু হলো, হঠাৎ করে কোনো একটা ঘটনায় বম করে উঠলো, তো সেই রেসপন্সিবিলিটি কিন্তু এক সময় আপনার উপরে পড়লো। ফলে এই যে টেস্টগুলো করাতে গিয়ে 10 টাকা, 20 টাকা, 30 টাকা বা 10,000, 20,000, 30,000 টাকা সেভ করলাম, ম্যানেজার হিসেবে আমি মালিককে একটু টাকা তার প্রফিট বাড়াই দিলাম, নো নিড টু ডু দ্যাট। ওই জিনিস করতে, ওই জিনিস তাকে ম্যানেজারের ওই দরকারই নেই, কিন্তু এই জিনিসগুলো তো আমাদেরকে করতে হবে। সেই জায়গাটাকে আমি এই জায়গাটাতে তুলে ধরতে চাচ্ছি আপনাদেরকে, এবং এগুলো না হলে সেফটি রিস্কগুলো আরো বাড়ে সেটা বলার জন্য এটা বলছি। তারপরে আমাদের আসলে হাইড্রোলিক টেস্ট থাকা দরকার, সেটা একটু আগে বললাম। গ্যাস পাইপলাইনগুলো মাটির নিচ দিয়ে যাওয়া দরকার, কিন্তু কোনো কোনো জায়গায় তো এমন হয়েছে ওটা মাটির নিচ দিয়ে যাওয়ার সুযোগই নাই, ওটা উপর দিয়ে যেতে হবে। সুতরাং সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমি বলার বিষয়, আমি এই কথাগুলো বলতে চাচ্ছি এই কারণে যে আমাদের কোনো কোনো এলাকার ফ্যাক্টরির জন্য এমন সিচুয়েশন যে এই ফ্যাক্টরিগুলো রিলোকেশন ছাড়া কোনো উপায় নেই, সেটা বলার জন্যই আসলে সিভিয়ারিটিটা বোঝানোর জন্যই আসলে আমি এই তথ্যগুলো তুলে ধরছি। কোনো কোনো জায়গায় এগুলো আসলে মানে এই একটু টাইট দিয়ে একটা জায়গাকে একটু সরিয়ে দিয়ে একটু স্পেস বার করে দিয়ে আসলে আমরা পারবো না। আমি এটা বলার কারণই হলো দেয়ার আর সাম এরিয়াস where any kinds of modification, remediation is rather impossible. So সেই সমস্ত জায়গায় what need to be done to relocate these factories to a new state of art, একটা plastic পল্লী or an industrial zone, that is the solution. এবং আমি যেটা খুশি হয়েছি যে আপনারাও you are very much with it. BPGMEA is taking initiative to actually for relocating these kinds of factories. তো সেটার জন্যই এই কথাগুলো একটু গুরুত্বের সাথে আপনাদের কাছে তুলে ধরছি। আমি যদি এখানে আর কিছু কমপ্লায়েন্স রিলেটেড রুলস রেগুলেশন সার্টিফিকেটের কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের সাথে আমি আগেও জানি যে আপনাদের একটা টানাপোড়েন আছে, সেটা এখানেও ফুটে উঠেছে। একই সাথে ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোজিভের কাছ থেকে পারমিশন পাওয়া, দ্যাট ইজ অলসো কোয়াইট লো, দ্যাট ইজ হিয়ার। তারপরে একই সাথে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সের কাছ থেকে পারমিশন পাওয়ার থাকতে পারে আপনাদের কিছু বিষয়, সেটা এখানে দেন বিপিসির কাছ থেকে যে এগ্রিমেন্ট বা অথরাইজেশন, দ্যাট ইজ অলসো ফাউন্ড টু বি ভেরি লো। সো দিজ আর সাম অফ দ্য এরিয়াস যে জায়গাগুলোর পারমিশন তাদেরও হয়তো কোনো যুক্তি আছে, বলতে পারে যে এই কারণে আমরা আপনাকে দিতে পারছি না। সো আমার কথাটা ওটাই যে আমরা এই যে কারণে তারা দিতে পারছে না, দেয়ার আর সার্টেন এরিয়াস, লোকেশনস, এগুলোকে যদি নতুন জায়গায় নিয়ে গিয়ে স্টেট অফ আর্ট ফ্যাক্টরি হিসেবে সেই জায়গায় যদি এস্টাবলিশ করা যায়, ডেফিনেটলি অল অথরিটিজ সাপোজ টু প্রোভাইড দোজ অল লাইসেন্সেস, রেজিস্ট্রেশনস অ্যান্ড ডু দ্য এগ্রিমেন্টস উইথ ইউ। সো সেই চেষ্টাটা আমাদের করা, সকলে মিলে সেই চেষ্টাটা আমাদের এখানে করা। আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ছোট্ট করে কষ্ট হলেও আপনারা কোনো শর্ট টার্ম সলিউশন খুঁজেন না, মানে 1 বছর 2 বছর মেয়াদী সলিউশন খুঁজেন না, প্লিজ গো ফর এ লং টার্ম সলিউশন। আমি কেন সেটাও আমি একটু পরে তুলে ধরছি কেন। আমার একটা ড্রিম হচ্ছে হলো আপনারা নেক্সট টু আরএমজি হবেন, অর্থাৎ আপনারা সেকেন্ড গার্মেন্ট 7 এক্সপোর্টিং সেক্টর হবেন ইন ফিউচার, এবং সেই পোটেনশিয়ালিটি আপনাদের আছে। সো সেটা যদি করতে হয়, সো নেক্সট টু আরএমজি যদি টু বি এ মেজর এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর, আমাদেরকে ওইভাবে লং টার্মে আপনারা সেই ডাইরেকশনে যাতে আপনারা এগোন, আপনারা শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটকে মাথায় রেখে যাতে আপনাদের স্ট্রাকচার না সাজান, বি বিগার, থিক বিগার, এবং সেইভাবে আপনারা আপনাদেরকে তৈরি করেন। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন।
আপনাদের অনেকের রস পলিসি আছে রিটেন, অনেকের নাই। এবং যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল সেফটি সার্টিফিকেট অধিকাংশেরই নাই। দেয়ার আর ভেরি ফিউ ফ্যাক্টরিজ হু হ্যাভ মেনটেইনড ইন্টারন্যাশনাল সেফটি সার্টিফিকেট লাইক ISO 14001, BSCI, RAP, SMETA, UPAC, PC. So, but those are maintained by a very small number of factories, and that is quite logical because those certifications are required while you have a link with the export market. Since a major part of the factories are not actually linked with the export market, you do not feel the pressure to having maintaining those kinds of certificates which are found to be costly. Those who like to actually focus only on the domestic market. So, সেই জিনিসটাও কিন্তু এখানে একটা রয়েছে। এবং এর ফলে আমি যদি এবার একটু শেষের দিকে চলে এসেছি, আমি যদি অ্যাক্সিডেন্ট বা ইনজুরির কথা বলি, আমি এই স্লাইডটা দিয়ে আপনাদের একটু নজর কাটতে চাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেয়ার আর অ্যাটলিস্ট মানে one incidence happened in 84 factories. মানে আমি বলার বিষয়টা হচ্ছে একটা দুর্ঘটনা হলেও হয়েছে আপনাদের প্রায় 84% কারখানা। সো দ্যাটস এ ডেঞ্জারাস নাম্বার। আমরা যারা একটু বাইরের লোক, আমরা কখন জানতে পারি? পত্রিকাতে যখন হেডলাইন হয়। তো পত্রিকাতে হেডলাইন তো অনেক দূরের বিষয়, কিন্তু তার আগে যে ফ্যাক্টরির ভিতরে ছোট 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 দুর্ঘটনা আপনারা নিজেরাই হয়তো হ্যান্ডেল করে ফেলতেছেন, অথবা আমরা মাঝে মাঝে বলে বসে আল্লাহ বাঁচাইছে। এই যে আল্লাহ বাঁচাইছে টাইপ দিয়ে যে বেঁচে যেতেছি, ইট ইজ নট এ গুড সাইন। আল্লাহ বাঁচাবে না, কিন্তু মানে আমাদেরকে নিজেদেরই আসলে বাঁচতে হবে। সো যখন 84% ফ্যাক্টরিজে একটা হলেও দুর্ঘটনা ঘটে, আই ফাউন্ড ইট এ কোয়াইট এ হাই নাম্বার। সো উই নিড টু অ্যাকচুয়ালি ফোকাস অন দ্যাট পার্ট, যে কিভাবে দুর্ঘটনা রিডিউস করা যায় সেদিকে নজর দেওয়া, সেটা বলার জন্য আসলে এই নাম্বারটা আপনাদেরকে বলছি। আমরা যদি ওয়ার্কারকে যখন জিজ্ঞেস করছি, there are some worker related perceptions that we like to actually present here. What we have found that a majority of the workers have complained about the working environment. For example, তারা বলছে মানে হিটের ভিতরে কাজ করতে, গরমে কাজ করতে হয়, টেম্পারেচার চেঞ্জের মধ্যে তাদের কাজ করতে হয়, শুকনো লাগে তাদেরকে কাজ করতে গিয়ে, ফ্রেশ এয়ার তারা পান না অনেক সময়, এবং কেমিক্যাল রিলেটেড স্মোকের সমস্যা কম বা ডাস্টের সমস্যা কম। ডাস্ট যেমন গার্মেন্টস সেক্টরে অনেক হাই, আপনাদের আবার ডাস্টের অত সমস্যা নেই, সেই জিনিসটা তারা অ্যাকনলেজ করছেন না, এখানে অতটা সমস্যা নেই। কিন্তু নারী শ্রমিকরা, দ্য ফিমেল ওয়ার্কার্স হ্যাভ কমপ্লেন সামথিং স্পেশালি ওভার দ্যাট অফ দ্য মেল ওয়ার্কার্স। হোয়াট আর দোজ? ফিমেল ওয়ার্কার্স হ্যাভ কমপ্লেন্ড অ্যাবাউট কেমিক্যাল হ্যাজার্ডস, dust, smoke, and changing temperature and lack of light. We found that female workers have actually mentioned some of these challenges are relatively higher compared to that of the male workers. So আমি যেটা বলতে চাচ্ছি যে এই জায়গাগুলোকেও, মানে আমি যদি জেন্ডার সেন্সিটিভ একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট চিন্তা করি, তাহলে আমাদের এই জায়গাগুলোতেও আগামী দিনে নজর দেওয়ার প্রয়োজন আছে বলে আপনাদের কাছে আমরা অনুরোধ করতে পারি। সেই জায়গাটা আপনারা দেখবেন, সেটা আমরা বলছি। আরেকটা হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রেই তারা ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে জানান, কিন্তু খুব কম ক্ষেত্রে ডাইফেকে জানানো অথবা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে জানানো এই প্র্যাকটিস কম। রাদার তারা তাদের সিনিয়র ম্যানেজমেন্টকে জানান, অথবা ভেরি ইন্টারেস্টিংলি কাউকেই জানান না। দ্যাট ইজ অলসো ভেরি ডেঞ্জারাস থিং। একজন ওয়ার্কার জানতেছেন যে এখানে একটা দুর্ঘটনা হচ্ছে, ছোট বড় যাই হোক, he or she should supposed to inform it to his immediate supervisor or immediate management people, but there are some incidences যেটা তারা আসলে রিপোর্টও করে না। So এই জিনিসগুলো কেন হচ্ছে, why these things are happen is because যে they need to have a regular training. So আপনারা যখন ওই ট্রেনিং গুলো তাদেরকে দেবেন, so they have something in mind যে ওকে আমাকে তো এটা করতে হবে, ওকে আমাকে তো ওনাকে জানাতে হবে, ওকে he is the safety officer, ওকে he is the concerned officer to deal with, তাকে আমাকে এটা করতে হবে। এবং ওই অফিসারটাও বা ওই শ্রমিকটাও যে কিনা ওইটার দায়িত্বে, ওই ফ্লোরের সেফটির দায়িত্বে, বা যদি একটা ছোট্ট সেফটি একটা পুল করে দেওয়া ওই প্রতি ফ্লোরের জন্য, তাহলে সে ওটা নিয়ে তখন দৌড়াবে। সো সেই ধরনের প্র্যাকটিসগুলো কিন্তু আমরা এখনো করে উঠতে পারিনি। দ্যাট ইজ an important part. What we have noticed in case of the inspection by the fire service, civil defense, and the DIFE, particularly for the DIFE, we found that still 24% of the factories are outside of any kinds of inspection. অর্থাৎ 1/4 factory is outside the purview of any kinds of inspection of these agencies. So that is not a proper scenario, appropriate scenario.
all factories should be under the purview of regular inspection and monitoring, সেটা কিন্তু রাখা যাচ্ছে না, করা যাচ্ছে না। এটা আমরা জানি যে ডাইফের হয়তো লোকবলের কথা বলবেন, অন্য চ্যালেঞ্জের কথা বলবেন, বাট দ্যাট শুড হ্যাভ এ মোডালিটি, কিভাবে করা যাবে, সকলকে এটার আওতায় আনা যাবে, সেটা আমাদের বের করার অনেক বেশি দায়িত্ব। তবে যারা এই ডাইফের সাথে কাজ করেছেন তারা অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্টকে তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, অনেক ক্ষেত্রে তারা টেকনিক্যাল গাইডেন্স দেন, অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম নেন ডাইফে, সেটাও তারা অ্যাপ্রিসিয়েট করেছেন। ফলো আপ ইন্সপেকশন হয়, যেগুলোতে হয় সেগুলোতে হচ্ছে, সেটা একটা ভালো দিক। তবে এই ছবিটায় আমাদের দেখে যেটা মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে এই ইন্সপেকশন মনিটরিংগুলো যতটা না ঢাকা বা আশেপাশে এলাকা হয়, দূরবর্তী এলাকাগুলিতে কি কম হয় কিনা, অর্থাৎ নারায়ণগঞ্জ বেসড ফ্যাক্টরিগুলো কি ইন্সপেকশনের জন্য কি পর্যাপ্ত নজরদারির ভিতরে আসছে কিনা, অথবা বড় বা মাঝারি ফ্যাক্টরি যতটা ইন্সপেকশন হচ্ছে, ছোট বা মাইক্রো এন্টারপ্রাইজগুলো কি সেইভাবে ইন্সপেকশনে আসতে পারছে কিনা। তো আমাদের যে ডাটা সেটা দিয়ে এটা বলার সুযোগ নেই, কিন্তু আমার একটা ইঙ্গিত মনে হচ্ছে যে আমরা অনেক সময় আমাদেরকে পিক করতে হয় যে কাকে করব কাকে করব না, কারণ আমার লোকবল কম, আমার সময় কম, তো আমি এর ভিতরে পিক করতে আছে কাকে করব কাকে করব না। এই যে করব না করতে গিয়ে একটা সার্টেন সেগমেন্ট দেখা যায় যে একেবারে আউটসাইড দ্য পারভিউ অফ এনি কাইন্ডস অফ ইন্সপেকশন, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। হোয়াট মানে বিপিজিএমই এর ব্যাপারে যেটা এসছে যে বিভিন্ন রকমের সাপোর্ট অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়, ক্রেডিট ম্যানেজমেন্ট সাপোর্ট, টেকনিক্যাল গাইডেন্স, অ্যাওয়ারনেস ট্রেনিং, যেটা প্রেসিডেন্ট নিজেও বলেছেন যেগুলো করা হয়। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি এখান থেকে, দোজ ট্রেনিংস আর নট অ্যাডিকুয়েট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেফটি রিলেটেড ইস্যুস। অসের জন্য আলাদাভাবে এক্সক্লুসিভ স্পেশালাইজ ট্রেনিং এর ব্যবস্থা থাকা দরকার, এবং সেটা ইয়ার রাউন্ড এই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আশা করব যে প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট রয়েছেন, আইএলও রয়েছে, তাদের সহযোগিতা এই ধরনের ট্রেনিংকে কিভাবে আগামী দিনে অন এ রেগুলার বেসিস কারখানাগুলোতে করা যায় সেই জায়গাটা আপনারা দেখবেন, সেটা আমরা এখানে বলছি। আমি আমার শেষ দুটো স্লাইডে চলে এসেছি। আমাদের কাছে মনে হয়েছে যে এই সেক্টরে এখন যে জায়গায় স্ট্যান্ডার্ড রয়েছে, সেফটি স্ট্যান্ডার্ডস, সেটা আসলে এখনো জাতীয় পর্যায়ে মানদণ্ডে নেই। আমাদেরকে এটাকে জাতীয় মানদণ্ডে উন্নীত করতে হবে, এটা আমাদের প্রথম কাজ। তারপরে উই লাইক টু রেজ ইট টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমরা ধাপে ধাপে এটাকে জাতীয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যেতে চাই, এবং সেটা করার এবং করতে পারলেই আমরা এই যে যেটা বলছিলাম নেক্সট টু আরএমজি অ্যাজ এ মেজর এক্সপোর্ট সেক্টর, দ্যাট উই কুড অ্যাকচুয়ালি ড্রিম অফ, এবং সেদিকে আমরা পারবো, এটা আমার কাছে মনে হয়। সো হোয়াট উই নিড টু ডু, এবং সে কারণে আমাদেরকে সকলের জন্য যেটা অনুরোধ, শুধু অভ্যন্তরীণ ডোমেস্টিক মার্কেটের দিকে তাকিয়ে থেকেন না, আস্তে আস্তে আপনারা আপনাদের এক্সপোর্ট সেগমেন্টটাকে ওপেন করতে শুরু করেন যতটুকুই সম্ভব, এবং সেটার মাধ্যমে আস্তে আপনাদের মার্কেট এক্সপোজার বাড়ান, সেটা আমার অনুরোধ। এই পর্যায়ে আমি বলবো যে সেক্টরের একটা 5 to 10 ইয়ার্সের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার। অলরেডি দেয়ার ইজ এ প্ল্যান, উই নো দ্যাট, বাট উই থিঙ্ক দ্যাট দিস নিড টু বি আপগ্রেডেড। এবং কোন জায়গাগুলোকে ফোকাস দিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যান হবে, আগেরটাতে মোর মার্কেট ডেভেলপমেন্টের ফোকাস ছিল, but this plan should focus on sustainability issues. The new strategic plan should highlight on the sustainability issues. What are those? Those are related to OSH, environment, circularity, social, product and market development issues. So it should not only on the product and market development, it should also highlight the OSH related issues. It should also highlight the circularity issues. It should also highlight the environmental issues. এরকম একটা long-term strategic plan should be developed. I think ILO is there who could actually provide and extend necessary technical support if it is required to do that. সেটা এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে BPGMEA should take the lead role, being a mother organization, তার এটা করা দরকার। এই মুহূর্তে এই সেক্টরের যে 4টা চ্যালেঞ্জ, যেটা আমি আগেও বলেছি, what are those 4 challenges? যেগুলোকে আপনারা হয়তো মনে হতে পারে যে এটা আবার চ্যালেঞ্জ কোন দিক থেকে, সেটা আমি অলরেডি বলেছি কেন। প্রথম কথা হচ্ছে ওভার ডমিনেন্স অফ মাইক্রো অ্যান্ড স্মল ফ্যাক্টরিজ। এই সেক্টরে ক্ষুদ্র এবং ছোট ফ্যাক্টরি যেভাবে রয়েছে, এবং তারা যেহেতু নন কমপ্লায়েন্সের মধ্যে রয়েছে, সেটা আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং সেটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করব সেটা আমাদের দেখা দরকার। দ্বিতীয়, prone to severity, safety and health risk, factories located in residential areas and multi-storied buildings. এই যে ফ্যাক্টরিগুলো যে মাল্টি-স্টোরি বিল্ডিং, পার্টিকুলারলি পুরন ঢাকায়, সেটাও আপনাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে ওভার ফোকাসিং অন দ্য ডোমেস্টিক মার্কেট, যেটা আমি আগেও বলেছি, সেটা আপনারা এটাকে ডাইভার্সিফাই করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। And the last one is that lack of direct monitoring and surveillance of a large section of enterprise. সকলকেই আসলে এক ধরনের মনিটরিং সার্ভিলেন্সের মধ্যে আসতে হবে, এটার মধ্যে ভয়ের কিছু নেই, ইটস এ রেগুলার থিং।
অন্য সেক্টর করছে না, করছে তো তারা, তাদের তো কোনো সমস্যা নেই। আপনাদের শুরুতে চ্যালেঞ্জ থাকবে, আমি আবার বলছি, যে কোনো চেঞ্জের শুরুতে চ্যালেঞ্জ থাকে, কিন্তু যখন এই চেঞ্জগুলো হয়ে যায় তখন আসলে বেনিফিটগুলো এনজয় করতে শুরু করে। আমি জাস্ট একটু ছোট্ট করে অফ দ্য রেকর্ড, অফ ট্র্যাকের একটা সেন্টেন্স বলি। 2013-14 সালে যখন গার্মেন্টস সেক্টরে রেমিডিয়েশনের কাজ শুরু হয়েছিল, দেয়ার ওয়ার হিউজ হিউ অ্যান্ড ক্রাই, সেক্টর ধ্বংস হয়ে যাবে, আমরা দাঁড়াতে পারবো না, আমাদের আর একটা কম্পিটিটিভনেস আমরা হারিয়ে যাব। ওয়্যার আর দোজ, ওয়্যার আর উই নাও? We are now much more better competitive environment in the world just by pursuing and doing the necessary remediation works over a long period of time. So সেই বেনিফিটটা তো আমরা পেয়েছি এই খাতে। সো সেই চ্যালেঞ্জটা আপনাদেরও শুরুতে থাকবে, কিন্তু মনে রাখবেন যে এই চ্যালেঞ্জটা যখনই এই রেমিডিয়েশনগুলো হয়ে যাবে, ইউ হ্যাভ স্টার্টেড টু গেট দ্য বেনিফিট অফ ইট। সেই জায়গাটাতে আপনাদের নজর দিতে হবে। আমরা মনে করি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি এবং মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর যৌথভাবে যে বিপিজিএমইএ এর পক্ষ থেকে যে সাজেশনটা দেওয়া হয়েছে সেটার দিকে লক্ষ্য রাখা দরকার। সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি রিলোকেশন অফ দ্য ফ্যাক্টরিজ যেগুলো রেসিডেন্সিয়াল এবং মাল্টি স্টোরেড বিল্ডিং এ রয়েছে, এগুলোকে স্টেট অফ আর্ট ইন্ডাস্ট্রিয়াল জোনে নিয়ে যাওয়া। আমরা শুনেছি যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইতিমধ্যেই আপনাদের জন্য জায়গা বরাদ্দ হয়েছে। আমরা মনে করি যে সেই জায়গাটিতে অগ্রাধিকার ভিত্তিতে, অথবা যদি আর একটু জোর দিতে বলেন, শুধুমাত্র পুরান ঢাকার ফ্যাক্টরিরা যাতে সেখানে জায়গা পায়, তারা নয়া জায়গা পাওয়ার আগে যাতে অন্যদের হাতে যেন জায়গা না যায়। আমার নিজের অভিজ্ঞতা আছে, দেখা যায় যে অন্যরা আগে জায়গা নিয়ে নেয়। আমি আবার অনুরোধ করছি, পুরান ঢাকার সমস্ত এগুলোকে রিলোকেশনটাকে যেন মেইন প্রায়োরিটি দেওয়া হয়। আমি একটা হিসেব করেছি, আমি এই হিসেবটা তুলে ধরছি, গতকালকেই প্রেসিডেন্টের সাথে কথা বলে হিসেবটা করেছি। ফর দিস রিলোকেশন, ফর বাইং দ্য ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাক্টিং এ 2-story বিল্ডিং অফ 8,000 square feet of space, it will require around 3,600 crore টাকা। 3,600 কোটি টাকা will be required for relocation and to develop a state of art facilities in there. We urge to the president as well as the former president and very influential business leader Joship bhai, যে please take it forward, এবং এটা যাতে with necessary funding সহ যাতে অ্যাপ্রুভ হয়, যাতে আপনারা রিলোকেট করতে পারেন। দ্যাট উই আর আর্জ টু টেক ইনিশিয়েটিভস। এটা হলো প্রথম। Second হচ্ছে যে suggestions for the public monitoring and inspection agencies. I think that there should a separate unit under industrial safety unit in DIFE, and this PSU safety unit should be ISU plastic. We know there is a safety unit for the RMG, ISU RMG. We are expecting similar kinds of a safety unit for ISU plastic. And this safety unit will coordinate all kinds of activities to be done by different public agencies like FSCD, like DIFE, like Department of Explosive, Department of Environment, jeta koruk, ei jinishgulo it will actually coordinate. And it will also prepare a database. There is a database called LIMA, এবং সেই লিমা বেজে যাতে all plastic factories with their necessary licensing registration information to be there, সেটা সেখানে থাকবে। এবং আমরা যেটা মনে করি যে all public agencies should cooperate with BPGMEA, যাতে করে এই ফ্যাক্টরিগুলো কমপ্লাই করে এবং 3 থেকে 5 বছরের মধ্যে তারা যাতে এই লাইসেন্সগুলো পায়, সেই ব্যবস্থাটি যেন তারা করে। এর ভিতরে রয়েছে ডাইফে, Fire Service Civil Defense Authority, DOE, Department of Explosive, Electricity Authority, District Administration, Gas Distribution Company, Department of Energy and Mineral Resources, Bangladesh Petroleum Corporation, like that. So ISO should actually do the coordination and actually ensure that quality monitoring and inspection and follow-ups are taking place. And another important point is that a safety protocol to be developed. A safety monitoring and inspection protocol like a garment sector to be developed for the plastic sector. It will not, all the safety protocols that is maintained by the ready-made garment sector won't be enough for maintaining the safety related issues for the plastic sector. It will be something RMG plus. So a safety protocol to be developed and which will include issues like hazardous chemical কিভাবে স্টোরেজ হবে, raw material কিভাবে ইউজ হবে, গ্যাস ইউজ কিভাবে হবে, পাইপলাইন আর্থিং কিভাবে, টেস্টগুলো কিভাবে করতে হবে, এই বিষয়গুলো দেখা। Suggestions for the international organizations, particularly I focus on the ILO.
I think BPGMEA, what I request to BPGMEA to request ILO to develop or to go for a partnership with ILO for a 3-year-long partnership program for improving the OSH-related issues, and which could cover better monitoring, strengthening capacity building, awareness raising for the management of the workers, setting safety committees, and maintaining safety protocols. So these are the areas where I think ILO could take into cognizance in its future program. We know that ILO at this moment is developing its next 4 to 5 years program, where it actually focus on the non-RMG sector, on the safety and OSH-related issues. Definitely, a plastic sector should get a major focus on this part. And on gender-related issues as well, I think ILO could actually provide necessary support here as well. My final suggestion to BPGMEA, this is my final point. I have taken a lot of time. I think BPGMEA should take a broader perspective, and that perspective is next to RMG. That is the perspective. The plastic sector should be the next to RMG. So RMG next RMG হবার একটা দর্শন যাতে সকল মেম্বারদের ভিতরে থাকে সেটা, এবং it should actually formulate a strategic plan that I said. And another thing I'd like to request যে BPGMEA একটা OSH ইউনিট করতে পারে কিনা, যদিও টাকা পয়সার বিষয় রয়েছে, I am sure that that technical and financial support may come from other organizations, but you could actually set up an OSH unit and even start with an OSH officer, then gradually go for an unit, or maybe a small unit at first, and which could provide technical and knowledge support to all its members on a regular basis. That is needed. Just to awareness building, এটা খুবই দরকার বলে আমরা মনে করি, এবং BPGMEA সার্ভিস প্রোভাইডারদের সাথে এগ্রিমেন্ট করতে পারে, যারা কিনা টেকনিক্যাল যে কোনো ধরনের সাপোর্ট দিতে হলে ওই সাপোর্টগুলো দিতে পারে, যেমন ইলেকট্রিক টেস্টিং, গ্যাস টেস্টিং আর আদার টেস্টিং, সেগুলোর জন্য প্রাইভেট এজেন্সিগুলোর সঙ্গে আপনাদের এক ধরনের MOU থাকতে পারে, সেই MOU এর ভিত্তিতে তারা যাতে এই সাপোর্টগুলো পায় সেটার ব্যবস্থা করা। And my final point here is that, President, my final point here is that to stringent your membership criteria. I think that membership for the new one should be comply with the safety related issues. That is my request. Maybe you may discuss it in your board and how to, because yesterday I have gone through all your membership criteria, and I found that there is no such strict position regarding the OSH related aspects. So why not you actually put on some of the issues on the membership issues. So for the newer one, those should be mandatory. For the older one, while they go for registration, re-registration, those kinds of other compliance related should be made mandatory. So with these words, I like to conclude my speech, and thank you for your patient hearing. ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম হোসেন ওনার মূল্যবান প্রেজেন্টেশনের জন্য। আমাদের এখানে BPGMEA এর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন যারা প্লাস্টিক সেক্টরকে দেশে এবং বিদেশে পরিচিতি তুলে ধরেছে এবং অগ্রগতি সাধন করছে। ওনাকে আরও ধন্যবাদ জানাই। উই আর গোয়িং টু নেক্সট টু RMG, শিওরলি উই শ্যাল বি নেক্সট টু RMG। থ্যাংক ইউ মোয়াজ্জেম ভাই ফর ইউর গুড স্লোগান। এ পর্যায়ে আমি আমাদের সভাপতি BPGMEA জনাব শামীম মোহাম্মদকে অনুরোধ করব কোশ্চেন অ্যান্ড আনসার এই প্রেজেন্টেশনের উপর সংক্ষিপ্তভাবে পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ সেক্রেটারি জেনারেল। আমি প্রথমে ডক্টর গুলাম মোয়াজ্জেম ভাইকে ধন্যবাদ দিই যে উনি আমাদের সেক্টরের জন্য হি ইজ প্লেয়িং এ গুড অ্যাডভোকেসি রোল, এবং উনি যে কথাগুলো বলেছেন যথার্থই, এবং এটা আসলে আমাদের সবার জন্য এটা প্রযোজ্য এবং করণীয়, এবং আমরা আশা করি যে আমরা ভবিষ্যতে আমাদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। উনি যে দিক নির্দেশনা করেছেন যে সাস্টেনেবিলিটি, সার্কুলারিটি, এনভায়রনমেন্ট ইস্যুতে আমাদেরকে BPGMEA-কে আরও বেশি মনোযোগী হতে হবে, এটা সত্যি কথা। বিকজ প্লাস্টিক সেক্টরকে টিকাতে গেলে সার্কুলারিটি, এনভায়রনমেন্টাল যদি আমরা না দেখি, এবং এটা যদি আমরা নিজেরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি না নিয়ে যেতে পারি, দ্য টোটাল সেক্টর উইল বি ইন কোয়েশ্চেন। তো এটা আমরা আশা করি যে আমরা BPGMEA থেকে আমরা এটা করব। অ্যান্ড অফকোর্স ফর দিস কাইন্ড অফ থিং আই এক্সপেক্ট
of technical support and all kind of support from the ILO, because they are very expertise in this line, and hope they will support BPGMEA like they have done in other sectors. এবং কিছু কথা বলেছেন যে আসলে আমাদের যে পুরান ঢাকাতে যে ক্লাস্টারটা, আমরা যদি যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি দেখি, আসলে কিন্তু এইভাবেই শুরু হয়। 1960-তে কিংবা 1960-70-তে আমাদের পুরান ঢাকাতে যে এন্টারপ্রেনাররা যেটা শুরু করেছিলেন, সেটাকে অনেকটা স্টার্ট আপের মতো, এখন যেটা আমাকে স্টার্ট আপ হিসেবে দেখি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি কিন্তু তখন এরকমই একটা ইনোভেটিভ প্রোডাক্ট ছিল, নিউ টেকনোলজি ছিল আমাদের জন্য। সো দে হ্যাভ স্টার্টেড, এবং ওনারা সেই সময় থেকে ব্যবসা করছেন, এবং ওইখান থেকে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিগুলা আসছে, যেগুলা আমাদের বিভিন্ন জায়গাতে, গাজীপুর বলেন, সব জায়গাতে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে বড় আকারে। এবং আমরা জানি যে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্ল্যাটিনাম লিড সার্টিফাইড হচ্ছে। তো মোয়াজ্জেম ভাইয়ের যে আশা যে আমরা মোর কমপ্লায়েন্স হব, গার্মেন্টসের মতো মোর সার্টিফাইড হব, আমরা আশা করি যে আমরাও ইনশাল্লাহ আমরা আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো মোর সার্টিফাইড হবে। তো পুরান ঢাকার যে ক্লাস্টারটা, এটার কিন্তু অবদান অনেক বেশি, এটা আমার অস্বীকার করার উপায় নেই। তো আমরা বিপিজিএমএ থেকে চেষ্টা করছি, মোয়াজ্জেম ভাই আমাদের জন্য অ্যাডভোকেসি করলেন যে আমরা যেন পুরান ঢাকার ইন্ডাস্ট্রিগুলো রিলোকেট করে আরও বেটার পজিশনে নিয়ে যেতে পারি। আমি নিজে মালয়েশিয়াতে দেখেছি যে সরকার সেলেঙ্গার একটা এলাকাতে করে দিয়েছে, ল্যান্ড দিয়েছে, বিল্ডিং দিয়েছে, সামান্য রেন্ট নিয়ে এসএমই ইন্ডাস্ট্রিগুলোকে সেখানে রিলোকেট করে দিয়েছে। তো আমরাও সেটা করতে পারবো। বাংলাদেশ এখন $500 বিলিয়ন ইকোনমি, এই ইকোনমিতে 3000 কোটি 4500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা কোনো ব্যাপার না। আমরা তো এটা চাচ্ছি না, আমরা হয়তো একটা লং টার্মে 20 বছর 25 বছরের টাকাটা ফেরত দিয়ে দিব। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমাদের অ্যাডভোকেসি যেটা করেছেন মোয়াজ্জেম ভাই, আমি পূর্ণতভাবে সমর্থন করি। তো এখন আমরা যাব ওপেন ডিসকাশনে। ওপেন ডিসকাশনে আমি দুইজনকে প্রি সিলেক্টেড করে রেখেছি, ওনারা বলবেন। এরপরে আপনাদের মধ্য থেকে যিনি বলতে চান দয়া করে হাত উঠাবেন, তাহলে আমরা বলার সুযোগ করে দিব। আমি প্রথমেই রিকোয়েস্ট করি এস এম সাইফুল ইসলাম, উনি আমাদের কনসালটেন্টও বটে। উনি হি ইজ এ বিএসসি ট্রিপল ইঞ্জিনিয়ার, হি হ্যাজ গট ডিফারেন্ট কোর্সেস ফ্রম ইউকে এবং ইউএসএ। উনি আমরা 15টা ইন্ডাস্ট্রির উপরে অডিট করেছিলাম, কমপ্লায়েন্স অডিট করেছিলাম, এবং সেটা উনি করেছেন, এবং সেটার একটা যে রেজাল্টটা সেটা হয়তো উনি এখানে উপস্থাপন করবেন। প্লাস আজকে যে বিষয়টা উপস্থাপিত হলো সেই বিষয়ে উনি করবেন। আমি জনাব সাইফুল ইসলামকে মঞ্চে এসে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। স্যার যেটা বললো, আমরা গত বছর 15টা ফ্যাক্টরিতে আমরা ইন্সপেকশন করছি বিপিজিএমএ থেকে ইন্সপেকশনটা আমি সরাসরি ফ্যাক্টরিতে গিয়েছিলাম, এবং ফ্যাক্টরিতে ইন্টারাকশনটা আমার অনেক বেশি হয়েছে। এখানে যদি স্যারের ইস্যুটা বলি, মোয়াজ্জেম স্যারের যে ফায়ার ডিল নিয়ে যে কথাটা বলছে, ফায়ার ডিলটা আসলে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতেই দরকার। যেমন এই ফায়ার ডিলের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ক্লিয়ারলি সব এমপ্লয়িকে বোঝানো সম্ভব হয়, তাহলে আমার মনে হয় না যে অ্যাক্সিডেন্টাল ইস্যুতে ইভ্যাকুয়েশন নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে। এখানে মোয়াজ্জেম স্যার আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছে যেটা আমাদের জন্য খুবই জরুরি, যেমন ইলেকট্রিক্যাল সেফটির বিষয়ে, তারপরে কেমিক্যাল সেফটিটা নিয়ে যদি আমি একটু বলি, আমরা আসলে সবাই কেমিক্যালের রুলস রেগুলেশন, তার সেফটি স্ট্যান্ডার্ড, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে, এগুলো নিয়ে আসলে আমরা ফ্যাক্টরিতে অ্যাওয়ার হতে পারি না। আমরা কেমিক্যাল ব্যবহার করতেছি,
আমরা ব্যবহার করতে হবে আমাদের প্রোডাকশন প্রসেসে, সেই অনুযায়ী আমরা প্রোডাকশন প্রসেসে ব্যবহার করি। কিন্তু এই কেমিক্যাল কিভাবে স্টোরেজ করতে হবে, এই কেমিক্যাল কিভাবে হ্যান্ডেলিং করতে হবে, কিভাবে আমরা এর নিয়ন্ত্রিত ব্যবহার করতে পারি, সেটা আসলে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসের যথেষ্ট ঘাটতি রয়েছে। এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি কেমিক্যালের উপরে ট্রেনিং করানো হয়, কেমিক্যাল হ্যান্ডেলিংয়ের উপরে, তাহলে এটা মনে হয় কিছুটা রিকভার করা সম্ভব হবে। এছাড়া আমাদের ফ্যাক্টরিগুলোতে যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে, লিগাল ইস্যুগুলো আছে, এই লিগাল ইস্যুগুলো দেখলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটা নির্দেশনা আছে যে অবশ্যই প্রত্যেকটা ফ্যাক্টরির ফায়ার সেফটি প্ল্যান অ্যাপ্রুভ হতে হয়। এই ফায়ার সেফটি প্ল্যানটা প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফায়ার সেফটি প্ল্যানের টোটাল একটা রিকমেন্ডেশন থাকে একটা ফ্যাক্টরি কেমন হওয়া উচিত, ফ্যাক্টরির নিরাপত্তার জন্য আমার কি কি মেজারমেন্ট থাকা উচিত, আমার ফ্যাক্টরিতে কি কি থাকতে হবে, কি আছে কি নেই, সব কিছু পর্যালোচনা করে তারপরে ফায়ার সেফটি প্ল্যানের অ্যাপ্রুভাল দেওয়া হয়। যদি এই ফায়ার সেফটি অ্যাপ্রুভালটা আমরা পাই, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমাদের ফ্যাক্টরিটা সেফ আছে, অ্যাটলিস্ট 80% সেফ আছে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে আরও বেশি জোর দেওয়া দরকার। আমরা যে অ্যাসেসমেন্টটা করেছিলাম, অ্যাসেসমেন্টটা হয়েছিল আমাদের 6টা বিষয়ের উপর ফোকাস করে। যেমন আমরা ফ্যাক্টরিগুলোতে দেখেছি স্ট্রাকচারাল সেফটিতে যে ইস্যুগুলো আমাদের দেখা দরকার, সেই স্ট্রাকচারাল সেফটিতে আমাদের ফ্যাক্টরিগুলো কেমন সেফ আছে। তারপরে ফায়ার সেফটি এবং হেলথ সেফটিতে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যে হেলথ সেফটি ফ্যাক্টরিতে। আমরা সবসময়তে ফায়ার সেফটিতে একটু বেশি গুরুত্ব দিই, যেহেতু এখানে প্রপার্টি ড্যামেজের খুব বেশি ইস্যু থাকে। যে একটা ফ্যাক্টরিতে যখন আগুন লাগে, তখন আমরা যদি অতীত অভিজ্ঞতাগুলো দেখি যে সেখানে ইভাকুয়েশনের কারণে কেমন প্রাণহানি ঘটছে, সব প্রপার্টি ড্যামেজ হয়েছে, এই জন্য আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি ফায়ার সেফটিতে। কিন্তু ফায়ার সেফটির সাথে সাথে আমাদের এমপ্লয়ীদের হেলথ সেফটিতেও আমাদের মনোযোগ দেওয়া দরকার। এমপ্লয়ীদের হেলথ সেফটিগুলো, তারপরে আমাদের ইলেকট্রিক্যাল সেফটি, এনভায়রনমেন্টাল সেফটি, এক্সপ্লোসিভ সেফটি এবং মেশিন সেফটি, টোটালের উপরে আমরা যে সার্ভেটা করেছিলাম 15টা ফ্যাক্টরির উপরে ছিল। এই জায়গাতে অনেক বিষয়গুলো উঠে আসছে। আমরা এটা টোটাল একটা রিপোর্ট করেছিলাম, যেমন রিপোর্টার ফরম্যাটটা এরকম ছিল যে কোন স্ট্যান্ডার্ডে আছে যে এটা করা দরকার, আমার ফাইন্ডিংসটা আসছে কোথা থেকে, সেই ফাইন্ডিংসের কারণে আমাদের ওখানে কি কি ধরনের ঝুঁকি আছে, একটা ফ্যাক্টরির কেমন রিস্ক আছে, সেই রিস্কের জন্য ফ্যাক্টরি কেমন ক্ষতির সম্ভাবনা আছে, এই টোটাল বিষয়টার পরে আমরা একটা রিকমেন্ডেশনও দিয়েছি যে ফ্যাক্টরির এই রিস্কটা মিটিগেট করার জন্য আমাদের কি কি মেজার নেওয়া দরকার, এবং সবশেষে যে রেসপন্সিবল পারসন সহ কতদিনের মধ্যে এটা করা যাবে, আমরা এভাবে রিপোর্টটা করেছিলাম। এর মধ্যে আমি একটা ফিডব্যাক যদি আপনাদেরকে বলি, অ্যাসেসমেন্টের পরে একটা ফ্যাক্টরিতে আমি একটা রিকমেন্ডেশন দিয়েছিলাম যে ফ্যাক্টরিতে যে কেমিক্যাল সাপ্লাই হয় সেটা ড্রামে করে ফ্যাক্টরির মেশিনের পাশে থাকে, এবং হোপফুলি ওদিনকে কোম্পানির মালিক ছিল, ওনাকে বলার পরে যে এটা যদি পাইপলাইনের মাধ্যমে কেমিক্যাল ডিস্ট্রিবিউশন করা যায় তাহলে এটা খুবই নিরাপদ হবে, এবং উনি 15 দিনের মধ্যে পাইপলাইন করে আমাকে ইনফর্ম করছে, যেটা খুবই একটা ভালো ফিডব্যাক ছিল। তো ফ্যাক্টরিগুলোতে আমরা যে 15টা অ্যাসেসমেন্ট করছি এটা খুবই সামান্য। আমার মনে হয় যে যেহেতু ফ্যাক্টরির সংখ্যা অনেক বেশি, আমাদের প্রথম দরকার ফ্যাক্টরির অ্যাসেসমেন্ট করা, সার্ভে করা যে আমাদের কি কি এখানে রিস্ক আছে, রিস্কগুলো খুঁজে বের করার পরে সেখানে রিস্ক অ্যাসেসমেন্ট করা, এবং তাদেরকে ফলো আপ ইন্সপেকশন করা, ট্রেন আপ করা, তাদের রুটিন চেক আপ, এবং যেসব ফলো আপ ইন্সপেকশন হবে তার মাধ্যমে এগুলো মনিটরিংয়ের ব্যবস্থা করা। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সাইফুল। আমি এখন রিকোয়েস্ট করব মিস মোহাম্মদ শওকত হোসেন, বিসিসিআই সেফটি কাউন্সিলের অফিসার, তো সে তার বক্তব্যটা যদি পেশ করে।
Bismillahirrahmanirrahim. Honorable Chief Guest, Guest of Honor, Special Guest, other distinguished guests, Chair of this program, and dear participants. Assalamu alaikum. Greetings from my BCCI Safety Council. আপনারা জানেন যে বিডার ইন্সপেকশনের কথা এখানে বলা হলো। বিডা যখন হচ্ছে হাশেমপুরের সেজান জোসে ফায়ার হলো, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সালমান এফ রহমানকে বিষয়টির দায়িত্ব দেওয়া হলো যে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর মোটামুটিভাবে সোজা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আদার দ্যান গার্মেন্টস হোয়াট ইজ দ্য সিচুয়েশন, এই বিষয়ে বেসিক্যালি এই ইন্সপেকশনটা হয়। 5206টি ফ্যাক্টরি ভিজিট করার পর সেখানে 25%-এর নিচে যারা মার্ক পেল তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি। বিসিসিআই সেফটি কাউন্সিল 2021-এর সেপ্টেম্বরে এটা এস্টাবলিশড হয়েছেন। আমাদের অনারেবল ফর্মার প্রেসিডেন্ট, বর্তমান সার্ক চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন স্যার, ওনার নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা, মজার বিষয় হচ্ছে যে এই যে 25%-এর নিচের নাম্বার বললাম, এটাতে আমরা প্লাস্টিক ইন্ডাস্ট্রি পাইনি। হ্যাঁ, এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি এই দিক থেকে মোটামুটিভাবে ভালো একটা জায়গায় আছে। তো আমরা যেটা করছি যে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। আইএলওর এখানে বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে, টেকনিক্যাল সাপোর্ট ফ্রম আইএলও। আমরা 9 জন এক্সপার্টকে নিয়োগ দিয়েছিলাম, যাদেরকে নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেয়ে তাদের এই যে আপনার অস রিলেটেড যে কমপ্লায়েন্সটা, দ্যাট মিনস ফায়ার রিলেটেড, স্ট্রাকচারাল এবং হচ্ছে ইলেকট্রিক্যাল, এই তিনটাকে মেজর ইস্যু করে, অন্যান্য বিষয়গুলো দেখেছি, এগুলোকে মেজর ইস্যু করে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি। কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার প্রায় 2 বছরের অভিজ্ঞতা প্লাস্টিকের সাথে। বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিলের যে ট্রেনিংগুলো ছিল সেখানে আমি ট্রেনার হিসেবে কাজ করেছি। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষক ছিলাম সিডিএমপি সেলে, যারা রানা প্লাজায় উদ্ধার কাজে ছিল। আমি ওই প্রজেক্টের প্রশিক্ষক ছিলাম। তো সেখানকার যে এক্সপিরিয়েন্সটা, পরবর্তীতে আমি মাস্টার ইন হেলথ সায়েন্সেস, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এর উপরে পড়াশোনা করছি এবং করেছি। ডিজাস্টার ম্যানেজমেন্টেও পড়ালেখা করেছি। তো আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে এই প্লাস্টিক রিলেটেড অর্গানাইজেশনগুলোতে যে রিস্কগুলো আমরা দেখে এসেছি সেটা হচ্ছে ফায়ার রিলেটেড হ্যাজার্ড, কেমিক্যাল এক্সপোজার, ডাস্ট এক্সপ্লোশনস, ইকুইপমেন্ট ফেইলার্স, ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস, স্টোরেজ প্র্যাকটিসেস, ওয়ার্কার সেফটি, এনভায়রনমেন্টাল কনসার্নস অ্যান্ড মেনি আদার্স থিংস। তো আমি যেটা এখানে রিকমেন্ড করব সেটা হচ্ছে যে to minimize this risk, plastic factories should implement comprehensive safety measures, including regular safety inspections and maintenance of equipment, adequate training for employees on safety procedures, proper storage and handling of hazardous materials, installation of fire detection and suppression systems, good ventilation systems to reduce exposure to fumes, compliance with environmental regulations of waste disposal. তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে প্লাস্টিক ফ্যাক্টরিগুলো মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, এইটুকু আমাদের মানতে হবে। যে আপনি যদি একটা খেলনার কথাও বলেন, ওটা যদি স্টিল অথবা অন্য কোনো বডি দিয়ে তৈরি করা হতো, সেইটার যে দাম হতো সেই দামের তুলনায় প্লাস্টিকে আমরা 100 টাকায় সেটা কিনতে পারি। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিকে একটু ইনক্রিজ করার জন্য অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের উপরে এমফাসিস দিয়ে যদি আমরা এটাকে আর একটু স্ট্রেনথেনিং করতে পারি, তাহলে আমার মনে হয় যে যেটা আমাদের এখানে কিনোট প্রেজেন্টার খুব সুন্দরভাবে উপস্থাপন করে বললেন যে নেক্সট টু দ্য আরএমজি সেক্টর, আই ডু হাইলি বিলিভ ইট, যে এটার সম্ভাবনা রয়েছে যদি আমরা এটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারি। এপিসিসিআই অ্যাপেক্স স্ট্যাট বডি হিসেবে যে কাজটি করছে সেখানে হচ্ছে আমরা যেটা বললাম যে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি, ফায়ার রিলেটেড ট্রেনিং করাচ্ছি, আমরা ডাইফের মাধ্যমে কেমিক্যাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এবং হচ্ছে সেফটি কমিটির রেসপন্সিবিলিটির উপর ট্রেনার প্রিপেয়ার করেছি। আমাদের প্লাস্টিক সেক্টরে বেশ কয়েকজন ফায়ার সেফটি ট্রেনার রয়েছেন এবং সেফটি কমিটি ট্রেনার রয়েছেন। রিসেন্ট আমরা ইলেকট্রিক্যাল সেফটি এবং কেমিক্যাল সেফটির উপরে ট্রেনার করেছি, যারা হচ্ছে প্লাস্টিক সেক্টর থেকেও আমরা 4 জন নিয়েছি। এনাদেরকে দিয়ে আমরা হচ্ছে ফ্যাক্টরি লেভেলে ট্রেনিং করাচ্ছি। আপনাদের অনেকের ফ্যাক্টরিতে আমরা গিয়েছি, আমান টয় গার্ডেন, তারপর হচ্ছে আপনার বেঙ্গল প্লাস্টিকের হচ্ছে অলমোস্ট 5 ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে ট্রেনিং করিয়েছি। সেফটি কমিটিতে হচ্ছে আমাদের টোটাল 37টা ট্রেনিংয়ের মধ্যে আমাদের 16টা সেক্টরের মধ্যে প্লাস্টিকের একটা সেক্টরে আমরা 4টা ট্রেনিং করিয়েছি। হ্যাঁ, সো
এই যে বিষয়গুলো আমরা মনে করি যে আপনারা যদি আমাদেরকে একটু কোঅপারেট করেন, বিশেষ করে যারা এখানে মালিক রয়েছেন, তারা যদি একটু কোঅপারেশন দেন আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে অথবা আমাদের এফবিসিসিআই এর সাথে কোঅপারেশন দেন, আইএলও যদি ভালো একটা সাপোর্ট করে, তাহলে আমার মনে হয় যে এই সেক্টরের যে হ্যাজার্ডগুলো আছে এগুলো মিনিমাইজ করা সম্ভব হবে, রিস্কগুলোকে আমরা দূর করতে পারবো, এবং যেহেতু ভেরি মাচ পটেনশিয়াল সেক্টর, এটাকে আমরা খুব ভালোভাবে সমৃদ্ধ করতে পারবো। ইন্টারন্যাশনালি আমরা খুব ভালো একটা অবস্থানে যেতে পারবো, বাংলাদেশকে আমরা সমৃদ্ধশীল করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শওকত ফর ইউর নাইস প্রেজেন্টেশন মানে ডিসকাশন। আর আমাদের ভিতর থেকে যদি কেউ বলতে চান, কাইন্ডলি কি বলবেন? আনোয়ার ভাই, আপনার অভিজ্ঞতা আছে, আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ, ইউসুফ ভাই পরে বলবেন, আপনি আসেন। আসসালামু আলাইকুম। উপস্থিতি আজকের এই সেমিনারের সভাপতি এবং স্পেশাল গেস্ট, চিফ গেস্ট এবং সকল এন্টারপ্রেনিয়ার্স যারা এই সেক্টরের মধ্যমণি, কারণ এই সেক্টর যারা চালাচ্ছে, অর্থাৎ এই প্লাস্টিক ইন্ডাস্ট্রিগুলো যাদের দ্বারা পরিচালিত, তারাই এই সেমিনারের মূল কার্যকরী ভূমিকার জন্য তাদেরই দায়িত্ব। তো আমি আমার ক্ষুদ্র এক্সপেরিয়েন্স থেকে, অর্থাৎ আমি এই লাইনে এই সেফটি নিয়ে আমরা পুরনো ঢাকাতে বেশ কিছু কাজ করেছি, বিশেষ করে ফায়ার। তো ফায়ারের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো আমরা দেখছি, বা আমাদের এন্টারপ্রেনারদের যতটা প্রবলেম আছে তার থেকে বেশি আসলে এনভায়রনমেন্টাল প্রবলেম, অর্থাৎ যে পরিবেশের মধ্যে আমরা কাজ করছি বা আমরা করতে বাধ্য হচ্ছি, সেই জায়গাটাকে কি করে ইমপ্রুভ করা যায়। আদারওয়াইজ আমরা যেভাবেই কথা বলি না কেন বা যে ফাইন্ডিংসে আসুক না কেন, আমরা কিছুই করতে পারবো না। কারণ ছোট্ট একটা ব্যাপার, যে আমরা যেখানে ইন্ডাস্ট্রিটা করছি সেখানে ইলেকট্রিক্যাল লাইন যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, সেই কাজটা তো আমরা তো লাইনটা পেয়েছি। আমি তো অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার, আমার ব্যবসা, আমাকে ব্যবসা করতে হলে আমাকে লাইনটা দরকার, আমি লাইনটা নিয়েছি এবং সেটার একটা অথরিটি তার দায়িত্বের মধ্যেই সেই লাইনটা দিয়েছে। সে দেওয়ার সময় কি দেখছে, সে আমার জন্য কি করছে, কারণ আমি তো দেশের জন্য আমি এমপ্লয়মেন্ট করছি, আমি ব্যবসা করে মানুষকে কর্মসংস্থানের জন্য যে সমস্ত ইয়েগুলো সেগুলো করছি, বাট আমরা সেই জায়গাগুলো পাচ্ছি না। এটাই আসলে মুয়াজ্জেম ভাইয়ের যে প্রেজেন্টেশন, সেখানে খুব পরিষ্কারভাবে আছে। আমরা অ্যাসোসিয়েশন বা আমরা এন্টারপ্রেনিয়ার, আমাদের যা করণীয় আছে আমরা তো অবশ্যই সেটা করতে বাধ্য, যদি আমাদেরকে বাধ্য করা হয় এবং সেই পরিবেশটা দেওয়া হয়। তো আমি যেটা বিশেষভাবে গুরুত্বের সাথে এখানে বলবো, যে আমরা সরকারি পর্যায়ে, অর্থাৎ একটা সেক্টরের সাস্টেনেবিলিটি আনার জন্য, যেটা এখন খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এবং আমাদেরকে সেই বিবেচনার মধ্যে দেওয়া উচিত, ফেলা উচিত, যে পরিবেশটা আমাদেরকে দেওয়া হোক, আমরা অবশ্যই সেটা সুন্দর আউটপুট দিতে পারবো বা সুন্দর এনভায়রনমেন্ট দিতে বাধ্য। তো এছাড়াও আমাদের যেমন, আমি পরিবেশের ক্ষেত্রে যেমন পুরনো ঢাকাতে যেগুলো দেখা গেছে কি, যে একটা মানে ওয়াশার লাইন করছে আর আমরা ইন্ডাস্ট্রি চালাচ্ছি, একটা রোডের একটা যে ওয়াটার হাইড্রেন্ট থাকার কথা বা একটা ওয়াটার ডিসপোজাল বা সাপ্লাই পয়েন্ট থাকার কথা আউটসাইডারের জন্য কিছুই নাই। তো সেখানে ফায়ার ব্রিগেড গেলেও তো কিছু করতে পারছে না। আবার আমরা এটাই তো সবাই অ্যাগ্রি করছি যে আমাদের জন্মস্থান হচ্ছে পুরনো ঢাকার যে সমস্ত ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো নিয়েই আমাদের এই প্লাস্টিক সেক্টর, তাহলে নাই। তো সেই জায়গাগুলোর জন্য আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কাজগুলো করছি, যে আমরা বারবার আজকে সেই 2005 সাল থেকে চেষ্টা করে আসতেছি যে আলাদা একটা পল্লী, তো দেখা যাক, আমরা ওয়েট অ্যান্ড সি, এটা ছাড়া আর বলার কিছু নাই, যতক্ষণ না আমাদের হাতে আসছে। তো থ্যাংক ইউ সবাইকে। এই ব্যাপারে আমরা স্বেচ্ছার এবং আমরা যারা এন্টারপ্রেনিয়ার আছি, অবশ্যই যেভাবে আমরা গাইডেড হব সেটা আমরা মানতে বাধ্য আছি এবং আমরা একমত। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আনোয়ার ভাই। আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের ফর্মার প্রেসিডেন্ট ইউসুফ আশরাফ, যিনি অত্যন্ত এ ব্যাপারে আমাদের কিছু আলোকপাত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকের এই ওয়ার্কশপের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অডিয়েন্সে উপস্থিতি, আসলে মুয়াজ্জিম ভাই অত্যন্ত সুন্দর একটা কিনোট পেপার উপস্থাপন করেছেন। এটা সময় উপযোগী এবং এই মুহূর্তে কিন্তু আসলে প্লাস্টিক সেক্টরের জন্য এরকম একটা কিনোট দরকার, এরকম একটা রিকমেন্ডেশন দরকার। তো আমরা যারা মানে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি পুরনো ঢাকাতে আছে, আমরা সবাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্টেটে যাওয়ার জন্য তৈরি আছি, কিন্তু সরকার ডিলে করতেছে। আমরা 2001 সাল হইতে কিন্তু একটা প্লাস্টিক শিল্প নগরীর দাবি করে আসছি। 2014 সালে এমওইউ সিগনেচার হয়েছে, এখন পর্যন্ত একটাও ঠিক হয় নাই। কেন হয় নাই? এটা হইলো ভালো, আল্লাহ তাআলা ভালো জানেন, এটা বলা কিন্তু খুব মুশকিল। 2 নম্বর কথা হইলো, আপনারা জানেন যে সুরিহাট্টার অগ্নিকাণ্ডের পরে পুরনো ঢাকায় ট্রেড লাইসেন্স রিনিউ করা বন্ধ। আপনি জায়গা দিবেন না, ট্রেড লাইসেন্সও রিনিউ করবেন না, এই অরাজকতা কি চলতে পারে? আপনি আগামী মাসে শিল্পনগরী দিয়ে দেন, পুরনো ঢাকার সব শিল্প কারখানা শিল্পনগরীতে চলে যাবে, সবাই কমিটেড, কিন্তু সেটাও করবেন না, আবার ট্রেড লাইসেন্সও রিনিউ করবেন না। বহু লোক ঋণ খেলাপি হয়ে গেছে, তার কারণ ট্রেড লাইসেন্স রিনিউ হয় না, যার কারণে তার লোনও রিনিউ হচ্ছে না। তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। কেউ একটা বাহিরে মানে ভিজিট করতে যাবে, তার মানে ভিসা পর্যন্ত পায় না, যেহেতু সে ব্যবসা হিসেবে পরিচয় দিতে পারছে না। তো এই জন্য আমি মুয়াজ্জিম ভাইকে অনুরোধ করব যে আপনি একটা রিকমেন্ডেশন শিল্প মন্ত্রণালয় এবং বিশেষ করে শিল্প মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনগুলোকে একটু লিখেন যে যতদিন পর্যন্ত শিল্পনগরী রেডি না হবে ততদিন পর্যন্ত যেন ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়। যদি 6 মাসের মধ্যে শিল্পনগরী রেডি করে দেওয়া হয়, এরপর আমরা দাবি করব না যে ট্রেড লাইসেন্স রিনিউ করা হোক। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউসুফ ভাই, আপনার সবাই আমাদের মনের কথাই বলেছেন। আমি এখন অনুরোধ করব আমাদের একজন ফর্মার প্রেসিডেন্ট হেলাল ভাইকে কিছু বলার জন্য। জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমি এখন যা বলবো এটা কিন্তু রিপিটেশন হবে ডক্টর মুয়াজ্জেমের। আপনি এত সুন্দর করে জিনিসগুলি বলেছেন, আমাদের সব ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি একসাথে বসে এই রিপোর্টটা লিখতে এত ভালো লিখতে পারতো না। সো I would highly recommend that this paper be made in a very smaller form and be disseminated to all the industrialists, small industrialists. Otherwise, without awareness among the small industries, I mean, this meeting will not have that much big of a sense, because এখানে যারা আছে প্রায় সবাই কিন্তু most of us are partly compliant or fully compliant. Those who are not compliant and those who are not aware of this SOS, they are all sitting outside this room. So we need to get help from the media and dissemination from our president. And I must mention here that our ex-president, Mr. Joshimuddin, he started the safety issues after the Hashim thing. And that has really helped many of us. And আমি আশা করব যে জসিম ভাই আমাদের এই টিমের মধ্যে থেকে এই জিনিসটাকে আরো সামনে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। Thank you, Halal Bhai. So we are concluding our open discussion at this moment. Now in the conclusion, I would like to request our ILO and DIFE that we have already surveyed 5,200 industry, 5,200 or less. Anyway, from the BIDA and the BCCA jointly and with the DIFE help, that we have studied many industries under the Prime Minister's year. So these data, what we have collected, need to be analyzed, need to be made in the public domain, so we can understand what is. So in this regard, I will request DIFE and the ILO to extend technical support to this for data analysis. So that will help us further to prevent any kind of occurrence. So with these remarks, I close the open discussion session.
Now I hand over to our Secretary General. Thank you. Thank you, Mr. President, for conducting a nice open discussion. ILO is doing a lot for Bangladesh, and especially in the industry sector. So here from we are also grateful as ILO country director is here, country representative is here. I would request today's guest of honor, Mr. Tumo Potiainen, country director to ILO, country director for Bangladesh, to speak his valuable So thank you, and first I want to, of course, recognize the honorable members on the dais here, Mr. Iqbal Hussein, Mr. Konda Herkola Mossen. Thank you for so much for the good presentation today. Of course, Mr. Jasmine Uddin, the president and former president of the FPCCI, under whose leadership much of the occupational safety and health work in the FPCCI has commenced. Very much thank you for that. And also, of course, I think the representative from DAIFI today, Mr. Matthew Rahman, Joint Inspector General, and other important guests in the front row who represent the plastics industry here today. You heard the presentation that really brought home quite a lot of learning from the occupational safety and health side, and many of those issues that were presented are not that far away and are not that dissimilar from the ones that we witnessed early on when we started collectively to work on the improvement of the garment sector. So I think it is indeed a high time, and it is a good time, to start to look into how occupational safety and health and how industrial safety, as in fire safety, chemical safety, structural safety, can continue to be holistically integrated into emerging business operations and important sectors such as plastics going forward. So I think the gathering today is extremely valuable, and you have set yourself quite a high bar in terms of what I understand. There is a strategic vision for the industry, a strategic vision of growth. And I also have learned that there is a new policy, industrial policy on plastics, and there's also a new national council on the plastics industry. So I'm sure that with these efforts and also with the collective will of the plastic industry members, this vision and this strategy will be vehemently and progressively implemented. And I'm sure from an ILO perspective that skills and decent work, quality of work, occupational safety and health will form also part of your actions. And that's what I think this gathering here today is very much all about. So if you are to grow from 4 billion of today to 10 billion in 28 or so, you do need to address occupational safety and health and industrial safety issues. And not only because some of the members are export oriented. This is just as important for the domestic markets, and this is just as important for the smaller players in the industry. And the honorable speaker was talking about the fact that not everybody is sitting in this room. It is very important that the smaller members of the industry are also brought under the auspice of these kind of initiatives and work. So be it through the BIDA initiative, be it through the enforcement agencies such as DAIFI, be it through the industry's own capacities and training programs going forward, it is important that there is a holistic approach to addressing occupational safety and health and industrial safety
and that it reaches to all members of the industry, small, medium, and big. And I think that's where the learning from the garment industry can be handy. That's where the FPCCI initiatives on multi-sectorially to establish safety cells, safety committees will be extremely important, as you can customize tools and processes. What works for a big factory does not work for a smaller unit that is in a residential shared building. So it's important to be very practical. It is important in occupational safety and health to be reminded and remember the tools, but also be very sensible in terms of how those tools are applied. So you can have your own training initiatives. You can have your occupational safety and health codes. You can have your own occupational safety and health days, your campaigns. You can do it together with DIFE or the enforcement agencies, fire safety and civil defense. You can do it together with the mayor's office and district authorities. You can do it together with the industry associations and so forth. But what is important is that things start to be done, and that they are very activity oriented. You have many laws and policies in Bangladesh, and we are very happy to see as ILO that there is generally, nationally, increasing investment and also recognition of the need to invest in occupational safety and health. You have a safety and health policy, you have a safety and health profile, you have a national action plan, and so forth. But all these are papers if they are not in practice applied. And that's, I think, where it is important to understand the risks, understand what the sense of urgency there is. And I think that's where the CDP study is so important, because it gives you that sense of urgency. The data is not very positive. The data is actually quite worrisome, and it provides a sense of urgency. And in occupational safety and health and in industrial safety issues, it is really about the sense of urgency. The higher the risk, the higher the urgency. And so if you have a risk, then you have a necessity to act. And then I want to lastly talk a bit about the role of prevention. It's extremely important in occupational safety and industrial safety to really angle efforts on preventing the accidents to happen in the first place. And so that's something that I think generally and collectively the industry needs to set its eye on. Have your own occupational safety and health programs. Angle them on prevention of accidents. But if accidents do happen, then have a system that will compensate, and also have a system that will address the compensation that is required for those who have been subject to these accidents. And in that area, there's a very good emerging new practice in the sense of employment injury system that has been rolled out in the garment industry. So please look at that. Once the employment injury system is more developed in the garment industry, perhaps the plastic industry can also consider it, because it provides for accident protection through risk pooling for the industry as a whole. So just in closing, I think occupational safety and health needs to be integrated into your plans. I hope that the leadership and the council will take that into account. But I hope also that individual private sector members here today, you can also attend to and take part of these various initiatives going forward, so that there will be hopefully less accidents, better occupational safety and health practices, better industrial safety practices, and generally safer, more productive and more successful industry going forward. We as the ILO, we continue to be extremely happy to support the industry. We are actually looking into new programs in chemical safety and fire safety. We are opening small initiatives in Sattogram, because there we have depots and ports and big economic units, so we are working there in terms of chemical safety and fire safety. But also here in Dhaka, in the greater Dhaka area,
We are happy to continue our partnership with the FPCCI, with industry associations like yours, and also the private sector in general. And of course, we always work with DIFE and the Ministry of Labour when it comes to better laws, better policies, and better application of these policies. So with that, I wish you a very good continuation of these proceedings, and let's indeed wake up collectively to this sense of urgency. Let's not only have a study, let's actually have actions that try to help the businesses and the workers who work in these businesses to be safer and so forth. So thank you very much, and look forward to it. Thank you, Mr. Potiainen, Country Director ILO, for delivering his valuable speech. You see, ILO is helping us in many ways. So I again thank ILO country representative and others for coming here. Now I would request our special guest, Mr. Motiur Rahman, Joint Inspector General of Factories and Establishment, Ministry of Labour and Employment, to say something about our today's gathering. Mr. Motiur Rahman. Emerging safety risks in the plastic sector, what needs to be done শীর্ষক এই ওয়ার্কশপের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আইএলও কান্ট্রি ডিরেক্টর, সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন। আজকের এই ওয়ার্কশপের আয়োজকদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদেরকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। এবং আমি একটু সরল স্বীকারোক্তি করব, আমার অজ্ঞতার কারণে হোক বা এই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে সবার সামনে বেশি করে ফোকাস না করার জায়গা থেকেই হোক, আমি আসলে এই সংগঠনের নাম প্রথম শুনেছি এবং আমি এদের ওয়েবসাইটে যেটা দেখেছি এই অ্যাসোসিয়েশনটা অনেক আগে হয়েছে। এবং যখন আমি দেখলাম যে এর ওয়েবসাইটে টোটাল মেম্বার হচ্ছে 14,000 প্লাস, আই গট অ্যাস্টোনিশড। এত প্লাস্টিক কারখানা বাংলাদেশে 14,000, আবার পেন্ডিং আছে 1,000 মেম্বার। তো আমাদের টোটাল ফ্যাক্টরির সংখ্যা আমি যতটুকু জানি সেই অনুযায়ী যদি প্লাস্টিক ফ্যাক্টরি 14,000 হয়, হিসেবটা মিলে না আসলে। যাই হোক, আপনি আবার একটু কারেকশন দিলেন, 5,000 ফ্যাক্টরি রয়েছে আর কি। আমাদের মোয়াজ্জেম ভাই যে কথাগুলো বলেছেন, এরপর আসলে নতুন করে বলার কিছু নেই, উনি সবই বলেছেন, গ্যাপস, সাজেশনস, এবং ওনার কথা মানে আমি কথা বললে যতটুকুই বলবো রিপিট হবে, তারপরও বলতেই হবে কিছু বিষয়। শুরুই হয়েছিল যে আরএমজি নিয়ে। আসলে আমরা যখনই দেখি ডেভেলপমেন্ট পার্টনাররা আসে, তারা একটা প্রি অকুপাইড মাইন্ডসেট নিয়ে আসে, আমরা গার্মেন্টস সেক্টরে কাজ করব। এবং আরও যদি বলি তাহলে দেখা যায় যে তারা একটা তারা একটা এরিয়া নিয়ে আসে যে আমি এই এরিয়াতে কাজ করব। সো আমাদের গভর্নমেন্ট এজেন্সির কাছে যখন আসে, তখন আসলে নতুন করে আমরা অন্য কাউকে যে ইনক্লুড করবো সেই সুযোগটা আর থাকে না। মানে আমি যদি বলি যে তুমি ভাই এই সেক্টরে কাজ করো, এই সেক্টরটা টোটালি আনটাস্ট রয়েছে, কিন্তু সে তো আগেই ফান্ড যত কিছু বলি সে আগে সেট করে নিয়ে এসেছে। সো সেই জায়গা থেকে আমাদের যে চেঞ্জের জায়গাটা দেখছি, এই অ্যাসোসিয়েশনের যে আত্মপ্রকাশ বলবো না, এই ইস্যুতে যে তারা এইভাবে স্টেক হোল্ডারদেরকে এনগেজ করেছে, আমি মনে করি এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আরএমজি থেকে আসলে সমস্ত ডেভেলপমেন্টের ফোকাস একটু একটু করে অন্যত্র যাচ্ছে। যদি আমি দেখি তার বড় চেঞ্জ হচ্ছে লেদার গুডস নিয়ে এখন অনেকেই কাজ করছেন। এবং একটু ক্রিটিক্যাল আমি হই, ডেভেলপমেন্ট পার্টনাররা এই যে প্রি অকুপাইড মাইন্ডসেট নিয়ে আসে টু ওয়ার্ক অন আরএমজি, এর ফলে আসলে আরএমজির সবাইও আবার এই কাভারেজ পায় না। তারা ঢাকায় বসে কাজ করতে চায়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই 3-4টা জেলার মধ্যে। এবং সেই কারখানাগুলোর কথা যদি বলি, সেই কারখানাগুলো আবার সিলেক্টেড থাকে। অনেকটা ভালো ফ্যাক্টরি বা যে সমস্ত অ্যাসোসিয়েশনের বড়
প্রভাবশালী নেতা বলি কিংবা যারা আছেন তাদের ফ্যাক্টরিগুলোতেই যেটা হয় আর কি, আইএলও একটা প্রোগ্রামে কাজ করছে এক্স ফ্যাক্টরিতে, ইউনিসেফ ওই এক্স ফ্যাক্টরিতে আবার মানে দুধ ডিম পুষ্টি নিয়ে কাজ করছে, ইউএনএফপিএ আবার ওই রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করছে, সেম ওয়ার্কার ইজ গেটিং অল দ্য ফ্যাসিলিটিস। সো গার্মেন্টসেরও সবাই যে কাভারেজ পাচ্ছে, টাঙ্গাইলের ফ্যাক্টরিটা পাচ্ছে তাও না, ময়মনসিংহের ফ্যাক্টরি পাচ্ছে তাও না। সো আমাদের মনে একটা বড় জায়গা, আমি ডেভেলপমেন্ট পার্টনার এনজিও সবাইকে বলবো গার্মেন্টসের বাইরে যে বিশাল কর্মযোগ্য আছে, সেক্টর আছে, সেখানে একটু ফোকাস দেন। আমি একটা সেক্টরের কথা উল্লেখ করি আর কি, সবাই তো খালি উইমেন সেক্টর, এক্সপোর্টিং সেক্টর বলে, তাহলে আমি একটা সেক্টরের কথা উল্লেখ করি যেখানে মিনিমাম এই সমস্ত ডেভেলপমেন্ট পার্টনার এনজিওদের ইন্টারভেনশন নেই। জুট সেক্টর, যাদের বাড়ি ফরিদপুর দেখবেন, ফরিদপুর বা রাজবাড়ী, বাংলাদেশের সবচেয়ে বেশি বেসরকারি জুট মিল হচ্ছে ফরিদপুর রাজবাড়ীতে, এবং এগুলো কিন্তু সব এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, সবাই সুতা মানে বিদেশে রপ্তানি করে। মজিম ভাই খুব রাইটলি বলেছে যে এক্সপোর্ট মানে কিন্তু কমপ্লায়েন্স না। এই সমস্ত জুট ফ্যাক্টরিগুলো তারা কিন্তু মিডল ইস্ট সহ তার্কি বা এমনকি ইউরোপিয়ান বাইরদের কাছেও এই সুতা বিক্রি করে, কিন্তু মিনিমাম কমপ্লায়েন্স নিয়ে কোনো অডিট, থার্ড পার্টি অডিট নেই, কোনো ডেভেলপমেন্ট পার্টনারের কাজ নেই। দুধ ডিম তো সবারই দরকার আসলে, সেখানে ওয়ার্কারের তো দুধ ডিম দরকার। সো আমি বলবো যে এই যে সুষম একটা মানে কি বলবো ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রজেক্টসগুলো হওয়া দরকার, যাতে সব সেক্টরে, প্লাস্টিক সেক্টরের মতো সব সেক্টরের ওয়ার্কারাই যেন এই বেনিফিট পায়, তাদের ক্যাপাসিটি ডেভেলপ হয় আর কি। তো এই অ্যাসোসিয়েশনের বিষয়ে আমি একটু বেশি বলতে চাই এই কারণে যে আমি খুব হ্যাপি যে তারা এইভাবে তাদের বিভিন্ন স্ট্রাকচার, তাদের নিয়ে স্টেক হোল্ডারদের এনগেজ করেছে। এর কারণ হচ্ছে যে ডেভেলপমেন্ট পার্টনার এমনকি গভর্নমেন্টের কাছ থেকেও বিভিন্ন ইন্টারভেনশন সুবিধা যদি পেতে চাই, তাহলে আমার কিন্তু সেরকম সেট আপ, মেকানিজম, স্ট্রাকচার থাকতে হবে। আমি দুধ চাইলাম কিন্তু গামছা নিয়ে যদি যাই তাহলে তো আমি দুধ আনতে পারবো না। আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, কোভিডের সময়ও গভর্নমেন্টের যে সমস্ত ইন্টারভেনশন ছিল কিংবা এখনও চলমান ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত সেক্টর থেকে ওয়ার্কাররা ছাঁটাই হয়েছে, সে সমস্ত ওয়ার্কারদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে, এগুলো আদায় করতে গেলে যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হয়, সেই অ্যাসোসিয়েশন যদি শক্তিশালী না হয় তাহলে দিন শেষে আসলে এগুলো বাস্তবায়ন করা খুব টাফ। সো বিজিএমই, বিকেএমই বা যারা অনেক সুযোগ সুবিধা ডেভেলপমেন্ট পার্টনার কিংবা সরকারের কাছ থেকে পায়, এটা তাদের আসলে ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে। সো এই প্লাস্টিক অ্যাসোসিয়েশনের মতো অন্যান্য অ্যাসোসিয়েশন যদি সেইভাবে শক্তিশালী করতে পারে নিজেদেরকে, তাহলে আসলে এই যে একমুখী মানে সমস্ত ইন্টারভেনশনগুলো চলতেছে সেটা আসলে সুবিন্যস্ত হবে। আমার মনে হয় সেই জায়গাতে আজকে সেফটি বিষয়টা তারা নিয়ে এসেছেন। এইভাবে আমাদের মজ্জেম ভাই যেটা বলেছেন যে 80 ইউনিট কিংবা এরকমভাবে অনেক কিছু ইউনিট ভিত্তিক কার্যক্রম শুরু করলে সেই জায়গাগুলোতে তারা সরকারি বেসরকারি সমস্ত ইন্টারভেনশনগুলোর অংশীদার হতে পারবেন। মজ্জেম ভাইয়ের অনেক সাজেশন ছিল। আসলে যদি আমি স্পেসিফিকভাবে বলি যে সেফটি রিস্ক আসলে করণীয় কি, করণীয় তো আসলে খুব সহজ। করণীয় হচ্ছে মালিকের লিগ্যাল যে সমস্ত অব্লিগেশনস আছে সেগুলো মানা, অর্থাৎ কারখানার মধ্যে হ্যাজার্ড আইডেন্টিফাই করা, তারপরে প্রায়োরিটি ঠিক করা, তারপরে কন্ট্রোল মেজার্স নেওয়া। এখন এটা করতে গেলেই ঝামেলাটা বা চ্যালেঞ্জটা কোথায়? সেটা হচ্ছে যে কোনো কন্ট্রোল মেজার্স নিতে গেলেই টাকা পয়সা প্রয়োজন হয়। একটা সিঁড়ি বানাতে হতে পারে, কিংবা ফায়ার হাইড্রেন্ট কিংবা অগ্নি সরঞ্জামাদি কিনতে হবে, পিপিই কিনতে হবে। সো এই করণীয়র জায়গায় একটা জায়গা বড়, একটা জায়গা হচ্ছে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আরেকটা জায়গা হচ্ছে ইনভেস্টমেন্টের বাইরেও আরেকটা, আমি ছোট করে যদি দেখি, আমরা ছোট্ট একটা, যেহেতু এই অ্যাসোসিয়েশনের মেম্বার আসলে যেটা খুব রাইটলি পয়েন্টেড যে আসলে সবাই, প্লিজ হ্যাঁ মোবাইল তো ওখানে, একটু দূরে নেবেন নাকি? ওকে, থ্যাংক ইউ। সবাই মেম্বার হতে পারে, আসলে সবার চিত্র এক না। আমি যেটা বলতেছি আমি কোশ্চেন করে, সেটা হলো যে ছোট্ট 10 থেকে 15 জন ওয়ার্কার নিয়ে প্লাস্টিকের ড্রাম বানায়, সে ওই মানে অ্যাসোসিয়েশনের মেম্বার। আসলে এর জন্য চিত্রটা মানে একেবারেই বিজিএমই বা বিকেএমই তাদের যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে মেম্বার হয়, সবার চিত্র হয়তো 60, 70, 100, কিন্তু এখানে বিশাল বৈপরীত্য দেখা দিবে। তো যেটা বলছিলাম আর কি,
ইনভেস্টমেন্টের কথা বাদই দিলাম, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমি একটা ফ্যাক্টরিতে যখন যাই, যে যখন নাকি ম্যানেজার বা মালিককে বলি যে আপনি এই এই কাজগুলো করবেন, এই যে পিপিএ পড়ছে না, শ্রমিককে দিয়েছেন মাস্ক গ্লাভস, সে পড়তেছে না, সে মানে কমফর্ট ফিল করে না, এটা তো তদারকি করতে হবে। এখন তদারকিটা কে করবে? ওই ম্যানেজার যদি সে মালামাল কিনে, ওই ম্যানেজার যদি ব্যাংকে যায়, ওই ম্যানেজার যদি সরকারি সমস্ত লাইসেন্স দৌড়াদৌড়ি করে, সামওয়ান হ্যাজ টু বি এনগেজড। একজন সেফটি অফিসার বা একজন লোককে এনগেজ করার জন্য 20 থেকে 25,000 টাকা লাগবে। সেটা কি মানে সেই লোকটা, যে লোকটা সবসময় তদারকি করবে, সেটার মেন্টালিটি কি আমাদের আছে? আমি ইনভেস্টমেন্টের কথা বাদই দিলাম, আমি সিঁড়ি বানাবো, হাইড্রেন্ট করবো ইত্যাদি, এটা বাদই দিলাম। 20 থেকে 25,000 টাকা একটা লোককে আমি এনগেজ করব, যে ট্রেনিং দিবে, সে কন্টিনিউয়াসলি মনিটর করবে যে সেফটি রেগুলেশনসগুলো ওয়ার্কাররা মানছে কিনা। তো সেই জায়গাতে সেই মেন্টালিটি যদি আমি না থাকি, আমরা যত সরি হবে না। মানুষকে এনগেজ করতে চান না, আপনি একজন ম্যানেজার নিয়োগ করেছেন, হি উইল ডু এভরিথিং, সে সব কিছু করবে, কোনোদিনই হবে না, সে কোনোদিনই করবে না। সে ট্রেড অফ করবে, আমার কোনটা বেশি জরুরি, মাল কেনা, কাঁচা মাল কিনা, ব্যাংকের লেনদেন ইত্যাদি ইত্যাদি। সে ওই পিপিই পড়লো কিনা, এটা কোনোদিনই দেখবে না। সো এই জায়গাতে আমাদের মালিকদেরকে ছোট জায়গায় থেকে মেন্টালিটিটা গ্রো না যদি করি, তাহলে হবে না। যত ভালো সাজেশন দিই, একটু এলোমেলোভাবে হয়তো কথাগুলো বলবো, সাজেশনগুলো, কারণ অনেক কথাগুলোর একটু রেসপন্ড করতে হবে খুব ভালো মতো। সবার কথা একটাই, পুরান ঢাকার প্লাস্টিক ফ্যাক্টরিগুলো সরাতে হবে, রাইট। সেটা যদি একটা ডেডিকেটেড জায়গায় না হয়, অর্থাৎ স্পেশাল জোনগুলোতে যদি না হয়, সেগুলো যদি আবার শিফট হয়ে কেরানীগঞ্জে চলে যায়, মোহাম্মদপুরে বসেলার ওপার চলে যায়, একই চিত্র কিন্তু হলো। তো এক জায়গায় হলে আমাদের সুবিধা হয় কি, আইন বাস্তবায়ন করতে সুবিধা হয়, আর মালিকদের সুবিধা হয় কোনটা, ওনাদের ওয়ার্কার পেতে। আমাদের অনেক উদ্যোক্তা আছেন, নিজের গ্রাম নিজের এলাকাকে ভালোবেসে ঢাকায় থেকে একটা ফ্যাক্টরি করেছে তার গ্রামে, কিন্তু মানে তার অভিজ্ঞতা খুব একটা সুখকর না। আমি উদাহরণ দিই, ফরিদপুরে আমি দীর্ঘদিন চাকরি করছি, ফরিদপুরে উদাহরণ দিই, ম্যাক্স নামে একটা ব্যাগ ফ্যাক্টরি আছে বাংলাদেশে, ম্যাক্স। সে ভদ্রলোক ফরিদপুরের সদরপুর, সম্ভবত মেবি সদরপুরে একটা ফ্যাক্টরি করেছে, বড় ফ্যাক্টরি। সেখানে এসে ওয়ার্কার পায় না, কারণ গ্রামের মধ্যে ওয়ার্কার পাওয়া ইজি না। আবার ওয়ার্কার যদি পায়ও, সেই ওয়ার্কার কখন কাজ করে, যখন নাকি তার কাজ থাকে না, অর্থাৎ পাট কাটার সময় ওয়ার্কার নাই, ধান কাটার সময় ওয়ার্কার নাই। সো আপনি ঢাকা, পুরান ঢাকা থেকে যে কোনো জায়গায় শিফট করলে এর সলিউশন না আসলে এক চরম বাস্তবতা, রাইট। সো ডেডিকেটেড জায়গায় হলে কি হয়, অন্যান্য ফ্যাক্টরি ওয়ার্কার থাকে, ওখানে একটা মানে হাব তৈরি হয়, ওয়ার্কার অ্যাভেলেবেল হয়। মালিককে তো বাঁচতে হবে, আমি যতই মানে সেভ করি না কেন, যদি সে প্রোডাকশনই না চালাতে পারে, তাহলে সাজেশন কাজে লাগবে না। এর জন্য পুরান ঢাকার ফ্যাক্টরিগুলোকে কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মানে পুরান ঢাকা একটা সমস্যা, এটা কোনো মানে এখান থেকে সরাইলে যে সলিউশন তা না। এমন কোথাও নেওয়া দরকার যেখানে নাকি আসলে ওয়ার্কার অ্যাভেলেবেল মালিকের জন্য, আমাদের জন্য মনিটর করা সহজ, এবং ফায়ার হাইড্রেন্ট বলি, যে কোনো ইন্টারভেনশন, স্ট্রাকচারাল চেঞ্জ বলি, সেটা সম্ভব। কোন একটা বাসা বাড়িতে যে সেটা করলে হবে না। থ্যাংক ইউ। সো আমাদের, আমি যদি সাজেশন আকারে বলি, তাহলে আজকে এই সংগঠনে যেমন 80 ইউনিট প্রতিষ্ঠা করবার একটা প্রস্তাব এসছে, এবং এই 80 ইউনিট তারা তাদের মেম্বার ফ্যাক্টরিগুলোকে ট্রেনিং দিতে পারে যে কিভাবে আসলে তার হ্যাজার্ড নিরূপণ করবে, রিস্ক রেটিং করবে এবং কন্ট্রোল মেজার্সগুলো নেবে। তার জন্য যথাযথ প্রপার ট্রেনিং দরকার, এবং সেই ট্রেনিংগুলো অবশ্যই ন্যাশনাল ল খুব ভালো মতো বুঝতে হবে, যাতে মিস ইন্টারপ্রিট না হয়। এটা একটা বড় জায়গা। দেন আসলে আমি যদি দেখি বাংলাদেশের লেবার ল, লেবার রুলস, আমি কি একটু বক্তব্য বেশি দিয়ে ফেলছি, আমাকে একটু থামাবেন যদি টাইম ক্রস করে ফেলি। বাংলাদেশে আসলে একটা লেবার ল এবং লেবার রুলস রয়েছে, যেটা সমস্ত সেক্টরের জন্য। আমি আমার অভিজ্ঞতা কিংবা পড়াশোনা, আমি ITCILO থেকে ডিপ্লোমা করেছিলাম অসের ওপরে, নিওস, বায়োস যে সমস্ত অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা অস নিয়ে কাজ করে, আমি দেখেছি তাদের সেক্টরাল আসলে কোর্স আছে, গাইডলাইন্স আছে। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে যদি, বাংলাদেশের শ্রম আইনে বিধিমালাতে একটা ধারা আছে যে আমাদের আলো কতখানি হবে, অর্থাৎ রুমের আলো, আমাদের আইনে একটা কমন TLV লেখা আছে, থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, যেটাকে আমরা বলা আছে যে 1 মিটার উচ্চতায় 350 লাক্স হবে, রাইট। তো এটা কিন্তু সবার জন্য, কোনো সেক্টরের কথা উল্লেখ করে নাই।
বাট আমাদেরও যদি অন্যান্য দেশের মতো এই সেক্টরাল গাইডলাইন, সেক্টরাল কোর্স থাকতো আইনের পাশাপাশি, যে ভাই ওই কাজটা করবার জন্য আসলে আমার কত হবে, মাত্রাটা কত হবে, তাহলে এই সেফটিগুলো এনশোর করা সহজ হতো। আমরা যদি পুরান ঢাকায় যেয়ে দেখি বা ধোলাইখাল যেয়ে দেখি, ইঞ্জিনিয়ারিং লেদ মেশিনে কিন্তু ও চোখের সামনে একটা বাল্ব জ্বালিয়ে রাখছে, রাইট? সূক্ষ্ম কাজ করার জন্য, প্রিসিশন অফ ওয়ার্ক করার জন্য সে অনেক মানে আলো জ্বালিয়ে রাখছে ওর চোখের সামনে, কারণ ওটা দরকার। আবার আমার নর্মাল সেটিং ওই আলো দরকার নেই। সো কার জন্য, প্লাস্টিক সেক্টরের জন্য কোন কাজের জন্য টিএলভি কত হবে, এরকম সেক্টরাল কোর্স বা গাইডলাইন্স যদি থাকতো, তাহলে আমি মনে করি আরও সুন্দরভাবে মেনটেন করা, বাস্তবায়ন করা, অর্থাৎ শ্রমিকের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা যেত। একই কথা রিপিট করছি না যে আসলে লং টার্ম ভিশন যদি বিজনেসম্যানদের থাকে তাহলে কেবল হবে, যেটা আমাদের মোয়াজ্জেম ভাই বলেছেন। প্রতিনিয়ত যেহেতু আমাদের প্রোডাকশন প্রসিজার চেঞ্জ হচ্ছে, সো নতুন নতুন রিস্ক আসবে। আজকে যেগুলো পেয়েছি নতুন নতুন রিস্ক আসবে, সেগুলো সম্পর্কে অ্যাডভান্স আমাদের এমপ্লয়ীদেরকে জানানো, এবং এইখানে সমস্ত পাবলিক অর্গানাইজেশনস ইনক্লুডিং হেলথ ইস্যুস যারা ডিল করেন তাদেরকে নিয়ে আসলে কম্বাইন্ড উই শুড ওয়ার্ক অন ইট। এবং আজকের মতো এই কোলাবোরেশনগুলো আরও একটু বাড়ানো দরকার। আমাদের দেখা যাচ্ছে যে আমরা ছোটো ফ্যাক্টরিতে যদি যাই, আমি ছোটো ফ্যাক্টরির কথাই বলছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিজের কথা বলছি না, আমরা 15 জন 20 জন 50 জন ওয়ার্কারের ফ্যাক্টরিতে যদি যাই, আচ্ছা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে পারেন? ম্যানেজারকে যদি জিজ্ঞাসা করি, কিংবা মালিককে, মালিক বলে এটা আমার সিকিউরিটি জানে। হাউ ইজ দ্যাট? সিকিউরিটি জানে। বেশিরভাগ মালিক, বেশিরভাগ ম্যানেজার ফ্যাক্টরির তিনি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে জানেন না, সে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত মানুষই মনে করেছে সিকিউরিটি, এবং আগুন লাগলে এই সিকিউরিটিকে পাওয়া করতে হবে। এবং মালিক নিজেই যদি ফিল না করে যে আসলে আমার সম্পত্তি আমারই আগে জানা দরকার এবং আই শুড লিড দ্য অপারেশনস, তাহলেই কেবল সবাই মিলে কাজ করবে, আদারওয়াইজ সবাই চলে যাবে। আমি যতই মানে এই কি বলে ফায়ার এক্সটিংগুইশার ইত্যাদিতে রেখে কাজ হবে না। সো ট্রেনিং দেওয়ার সময় আপনাদের যে অস ইউনিট গঠন করবেন, অবশ্যই আগে মালিক এবং ম্যানেজারদেরকে ফার্স্ট ট্রেনিং দিবেন, এবং ওই আমার ওই সিকিউরিটি, আমার সুপারভাইজার তারা পড়ে। এবং নারী শ্রমিকদেরকে এনগেজ করতে হবে। সারাদিন নারীরা আগুন নিয়ে কাজ করে, ট্রেনিংয়ের সময় নারীদের কিন্তু থাকে না। মনে হচ্ছে যে ট্রেনিং কারা পাবে? সুপারভাইজার, সিকিউরিটি ম্যান। নারীদেরকে কেন অংশগ্রহণ করছি না? তারা তো সবই পারে, তারা বাচ্চা উৎপাদন করে। পৃথিবীতে মহিলাদের সহ্য ক্ষমতা এবং কর্মদক্ষতা পুরুষদের তুলনায় বেশি, সো তারা এটা কেন পারবে না? সো তাদেরকেও এনগেজ করা প্রয়োজন। এবং আসলে যে কথাগুলো আমরা বলেছি যে একটা আল্লাহ বাঁচাইছে, এই কথা ওয়ার্কার কেন বলে না? মোয়াজ্জেম ভাই যেটা বলছিলেন যে ইনসিডেন্টস, নেয়ার মিসের কথা আমরা বলি, কারণ এই কথাগুলো বললে যে মেজার্স নেওয়া দরকার সেটাও ম্যানেজার জানে না, বললে না আবার সে গালাগালির শিকার হয় যে তুমি তো বিশাল এক দুর্ঘটনা ঘটাইতে লাগছো, তাই না? সো এই জন্য আমাদেরকে এই ম্যানেজার মালিকদেরকে এই বিষয়ে মানে প্রশিক্ষণ দেওয়া খুব জরুরি। আমি একটু অন্য বিষয়ে যাব, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ওয়ার্ক প্লেসের কথা বলছিলাম যে আমাদের ওয়ার্ক প্লেসে কী কী করতে হবে। একটা থিওরি আছে, অ্যাক্সিডেন্ট কজেশন থিওরি, যিনি দিয়েছিলেন সে ভদ্রলোকের নাম হল ডগলাস হেনরিক। তিনি আসলে এই অ্যাক্সিডেন্টের একটা ধারাবাহিকতা বর্ণনা করেছেন, খুবই ইম্পর্টেন্ট। আমি সব জায়গায় বলি, সমস্ত ট্রেনিংয়ে বলি, ইন্সপেকশনে যেয়ে বলি। উনি যেটা বলেছে যে অ্যাক্সিডেন্টের মেন কজ হচ্ছে অ্যানসেস্ট্রি অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট কজ। অর্থাৎ একজন শ্রমিক যদি এমন একটা এনভায়রনমেন্ট থেকে এসেছে, তার শিক্ষা নাই, পারিবারিক শান্তি নাই, কোন একটা সিচুয়েশনের মধ্যে, ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই শ্রমিক মেশিনে যদি বসে সে ভুল করবে নিশ্চিত। এবং ভুল থেকে কি হবে যে ফিজিক্যাল যে হ্যাজার্ড আছে, এই দুইটা যখন অ্যাসোসিয়েশন হবে তখনই হবে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হলেই ডেথ অথবা লস অফ প্রপার্টি হবে। তাহলে এখন করণীয়টা কি? যার শিক্ষা দীক্ষা নাই, মালিক তো আসলে তাকে এডুকেটেড করতে পারবে না বা ট্রেনিং দিতে পারবে, এক। 2 নম্বর, জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা, কিংবা হাজব্যান্ড মহিলাকে রাগারাগি করেছে, কিংবা থ্রেট দিয়েছে, সেই মহিলা এসে কি করতে পারে? মালিকের আসলে করণীয় কি?
হয়তো ওই পারিবারিক সমস্যা মেটাতে পারবে না, বাট মালিকের একটা দক্ষতা কিংবা নেটওয়ার্ক আছে, যেখানে রেফারেল সাপোর্ট বলছি আমি, তাকে কিভাবে সহায়তা করা যায় সেটা যদি করা যায় তাহলে সে কিন্তু সুস্থভাবে মেশিন চালাতে পারবো। আমরা এই মালিকের এই জায়গাটাতে সে নানান ঋণে জর্জরিত, সে তো তার মাথায় তো শান্তি নেই। সো আমি সবসময় বলি যে মালিকদের একটা ফিনান্সিয়াল লিটারেসি, ওয়ার্কারদেরকে এই বিষয়ে ট্রেনিং করা দরকার। কীভাবে সে টাকাটা সেভ করবে, সে টাকাটা কোথায় খরচ করছে। আমি উদাহরণ দিয়ে বলি, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের গার্মেন্টস সেক্টরে অনেকেই আছেন যাদের সঙ্গে এই শ্রমিক, মহিলা শ্রমিক বা পুরুষ শ্রমিকদের সাথে সম্পৃক্ত আছে। তারা এই সমস্ত শ্রমিকদেরকে বিভিন্ন ইন্স্যুরেন্সে অ্যাকাউন্ট খোলাচ্ছে। এবং আমাদের অভিজ্ঞতা বলি, আমরাই যদি কোনো ইন্স্যুরেন্সে টাকা রাখি, সেই টাকা তুলতে কিন্তু আমাদের ঘাম বেরিয়ে যায়, রাইট? সো এই যে শ্রমিক এই মুহূর্তে গাজীপুরে আছে, 5 বছর পরে চলে যাবে রংপুর, সেই শ্রমিকের পক্ষে এই ইন্স্যুরেন্স থেকে টাকা ওঠানো মনে হয় খুব জটিল হয়ে যাবে। সো আমাদের শ্রমিকদেরকে আসলে শেখানো দরকার যে কীভাবে সে ফর্মাল, ভেরি ফর্মাল, ইন্স্যুরেন্স তো ফর্মাল ডেফিনেটলি, বাট আরও ফর্মাল জায়গায় সে সেভিংস করতে পারে, যাতে সে বিপদের সময় কাজে লাগতে পারে। এই জায়গাগুলোতে যদি আপনি শ্রমিককে সুস্থ রাখতে না পারেন, আমার এই ওয়ার্ক প্লেস যতই সেফ হোক, তার এই বাইরের ইস্যুগুলোর কারণে সে ওয়ার্ক প্লেসে ভুল করবে। সো শ্রমিকদেরকে একটু হোলিস্টিক অ্যাপ্রোচ নেন, যে সে যাতে যখন মেশিনে বসে সে অ্যাবসেন্ট মাইন্ডেড না হয়। সে তো আজকে পরিবারের সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যা, বিভিন্ন প্রকার ডিজিজের মধ্যে দিয়ে যাচ্ছে। মানুষের জীবনে 4টা ভালনারেবল সিচুয়েশন আছে। এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যদি সে যায়, তাহলে আমার ওয়ার্ক প্লেস ভালো থাকলেও সে আসলে মেশিনে যখন বসবে সে অ্যাবসেন্ট মাইন্ডেড হবে, সে দুর্ঘটনা ঘটাবে। সো আমি নতুন যে জায়গাটাতে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার ওয়ার্ক প্লেস সেভ করার পাশাপাশি ওয়ার্কারের ওয়েলফেয়ারের যে জায়গাটা, সেখানে আমরা যতটুকু সম্ভব তাদেরকে ট্রেনিং দিয়ে অ্যাওয়ারনেস করা, এবং মালিকের পক্ষে যদি সম্ভব হয় যতক্ষণে রেফারেল সিস্টেমে তাকে কানেক্টিভিটি করা যায়। সে হয়তো জানেই না একটা বিপদে পড়ছে, মালিক হয়তো জানে যে এরকম এনজিও তো কাজ করে এরকম কাজের জন্য, সো মালিক তাকে এই সাজেশনটা দিল। তো এইভাবে আমাদের শ্রমিকদেরকে যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের পরিবারের একজন সদস্য মনে করে তার অল আউট কল্যাণের দিকে আমি নজর দিই, তাহলে আমার ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্টের পরিমাণও কমে যাবে। জি, থ্যাংক ইউ। আই উইল ফিনিশ ভেরি শর্টলি। আমাদের নস্ট্রির কথা আমরা বলবো, যেটা আমাদের বিসিসিআই থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এরকমভাবে এই প্রশিক্ষণ নিয়ে আপনাদের উপযুক্ত রিসোর্স পার্সন তৈরি করা দরকার, যাতে প্রতিটা ফ্যাক্টরিতেই এরকম সেফটি অফিসার বা কোয়ালিফাইড লোকজন কাজ করতে পারেন। আরেকটা জায়গা যেটা প্রোডাকশন ম্যানেজার ভার্সাস এইচআর অ্যাডমিন ম্যানেজার, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে ব্যক্তি প্রোডাকশনে ভালো, তিনি প্রোডাকশন ম্যানেজার যদি হন, তখন এই এইচআর অ্যাডমিন অফিসার যখন যায় বলে যে কলকারখানা অধিদপ্তর থেকে এই করতে বলেছে বা এই করতে বলছে, তখন তিনি আসলে তার কাছে পাত্তা পান না। আমরা এটা দেখি বিভিন্ন সেক্টরে। সো আসলে এই জায়গাতে আপনার একটা মালিকরা একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন। যারা সরকারি বিভিন্ন দপ্তরের সাথে ডিল করছেন বা তাদের প্রেসক্রিপশন পাচ্ছেন, তিনি যাতে আপনার পর্যন্ত পৌঁছতে পারে। আপনার প্রোডাকশন জিএম, প্রোডাকশন ম্যানেজার যেন তাকে ওই রুমের মধ্যে থামিয়ে না দেয়। এটা কিন্তু বড় একটা অসহায়ত্ব আমাদের কাছে এসে প্রকাশ করে। স্যার আমাদের এই কথা তো শোনে না, মালিক তো পরের কথা, আর জিএম প্রোডাকশনই শোনে না। সো এই জায়গাতে একটু আপনারা নজর দেবেন। আমাদের সর্বশেষ এলোমেলোভাবে অনেকগুলো সাজেশনই আমি আসলে দিয়েছি। আমাদের পক্ষ থেকে আমাদের মজ্জেম ভাই আইএসও কোঅর্ডিনেশনের কথা বলেছে। আমার মনে হয় প্রত্যেকটা সরকারি দপ্তরেরই ইন্সপেকশন এনফোর্সমেন্ট করার জন্য শেষ যে ধাপটা, অর্থাৎ সেই মেকানিজমের কিছু কিছু ঘাটতি আছে, আমি মেনশন করছি না। আমাদের যেমন একটা ইউনিক একটা স্ট্রাকচার আছে, অর্থাৎ ইন্সপেকশন করার পর চিঠি দিয়ে আমরা কিন্তু লেবার কোর্টে মামলা করতে পারি, অর্থাৎ একটা এন্ড রেজাল্ট পর্যন্ত যেতে পারি। আই এম শিওর যে প্রত্যেকটা সরকারি দপ্তরে এরকম ইজি স্ট্রাকচার নাই। সেই জায়গাতে আমার মনে হয় যে সমস্ত সরকারি দপ্তরগুলোর এইরকম মানে এনফোর্সমেন্ট প্রক্রিয়া যাওয়ার জন্য সহজ স্ট্রাকচার নেই। সেই জায়গাগুলোতে আমার মনে হয় নজর দিলে সবাই সম্মিলিতভাবেই যার যার জায়গাটাতে বাস্তবায়ন করতে পারবে। আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, সরি ফর দ্যাট। আপনাদের সবাইকে ধন্যবাদ ফর ইউর প্যাশন্স হিয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ।
ধন্যবাদ মিস্টার মতিউর রহমান, জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল ডাইফে, ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমরা আমাদের ফ্যাক্টরিগুলো আমরা সকল সদস্যকেই আমরা নিয়ম নীতি মেনে কাজ করার জন্য আমরা উদ্বুদ্ধ করে থাকি। আমরা আমাদের শ্রমিকদের ট্রেনিং দেওয়ার জন্য আমাদের বিপিজিএমএ কর্তৃপক্ষ বিপেড স্থাপন করেছেন, যা অচিরেই আবার নতুন অবয়বে শুরু হবে ৪৫,০০০ স্কোয়ার ফিটে। আমাদের অনুষ্ঠান শেষের দিকে এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন সার্ক চেম্বার অফ কমার্সের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, এফবিসিসির সাবেক সভাপতি, বিপিজিএমইএর সাবেক সভাপতি, যিনি প্লাস্টিক সেক্টরের বিভিন্নভাবে নেতৃত্ব দিয়ে থাকেন, না থেকেও উনি নেতৃত্ব দিয়ে থাকেন। ওনার নেতৃত্বে এফবিসিসিআই যে গতি পেয়েছিল সেই গতি এখনও সকলে স্মরণ করে। আমি এখন বিনীত অনুরোধ জানাবো জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, প্রেসিডেন্ট সার্ক চেম্বার অফ কমার্সকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। হয়তো আসসালামু আলাইকুম। আজকের আমাদের এমার্জিং স্টাডি সেফটি রিস্ক ফর প্লাস্টিক সেক্টর, হোয়াট টু নিডস টু বি ডান, আজকের যে আমাদের সেমিনার, এই সেমিনারে যিনি সুন্দর উপস্থাপন করেছেন আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর মোয়াজ্জেম। আমি ওনাকে অনেকভাবে আমরা কাজ করার সুযোগ হয়েছে একত্রে। অনেক যখন যেই সাবজেক্ট নিয়ে কাজ করে মনে হয় যে উনি ওই সাবজেক্টের এক্সপার্ট। ধন্যবাদ মোয়াজ্জেম ভাই। অ্যান্ড আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মতিউর রহমান সাহেব, জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল, Director of Inspection and Factory Establishment, Ministry of Labour, and guest of honor, a very good friend of us, Mr. Tomo Kotinian, Country Director and ILO, Country Office for Bangladesh. এবং ডায়াসে উপস্থিত আছেন আমাদের যিনি সভাপতিত্ব করছেন আমাদের শামীম ভাই, বিপিজিএমের সভাপতি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল। আমার সামনে আমাদের অত্যন্ত প্রিয় মুখগুলি আছেন যারা একটু আগে বক্তব্য দিয়েছেন, আমাদের প্লাস্টিক সেক্টরের সাবেক প্রেসিডেন্টরা, উপদেষ্টা এবং প্লাস্টিক সেক্টরের প্লাস্টিকের যারা বিপিজিএমের ডাইরেক্টরস এবং নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে সাবজেক্টটা সেটি হচ্ছে যে আমাদের সেফটি এবং অবস্থাটা কি এবং কি করা দরকার, কিভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি এবং আমাদের ফ্যাক্টরিগুলিকে আমরা সেফটি সিকিউরিটি দিতে পারি। আমি বিসিসিআইয়ের দায়িত্বে যখন গেলাম তখন রানা প্লাজা না, আপনার সজীব ফ্যাক্টরিতে আগুন লাগলো। তখন আমার কাছে মানে প্রবলেম ছিল যে মালিক এবং মালিকের ছেলে ইউনিভার্সিটিতে, টরন্টো ইউনিভার্সিটিতে পড়ে, সে আসছে বাংলাদেশে বেড়াতে, তাকে সহ অ্যারেস্ট করা হলো এবং 52 জন শ্রমিক মারা গেছে ওখানে। এখন ফ্যাক্টরিটাও বন্ধ, শ্রমিক মারা গেছে এবং মালিকও অ্যারেস্ট হলো। আমার কাছে জিনিসটা, আমি তখন দায়িত্ব নিলাম মাত্র বিসিসিআই, আমার কাছে খুব খারাপ লাগলো জিনিসটা। তখন আমি সালমান সাহেবের সাথে কথা বললাম, কথা বলে যে আমার মনে প্রশ্ন ছিল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেই মালিকরা ধরা খাবে, তার সম্পদও নষ্ট হবে, সেও ধরা খাবে। তো অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলি তাদেরকে লাইসেন্স দেয় তাদের কিছু হবে না কেন, তাদের রেসপন্সিবিলিটি নাই কেন?
তার মধ্যে ধরেন আমাদের একটা ইন্ডাস্ট্রি করার সময় সজীবের ফ্যাক্টরিতে, ওখানে তারা ফ্যাক্টরির লাইসেন্স নিয়েছেন কলকারখানা অধিদপ্তর থেকে, ওখানে তারা লাইসেন্স নিয়েছেন, স্ট্রাকচারাল ডিজাইন করেছেন একজন ইঞ্জিনিয়ার, তারপরে আপনার ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স দিয়েছেন, সমস্ত দায় দায়িত্ব নিয়েই করেছেন। কিন্তু অ্যারেস্ট হলেন মালিক এবং ফ্যাক্টরিটা ধ্বংস হলো, শ্রমিক মারা গেল। তখন আমি বললাম যে আমরা মনে করি যে এখানে বাংলাদেশে একটা ইনস্টিটিউট হওয়া উচিত, ইন্ডিভিজুয়াল, যেখানে সেফটি সিকিউরিটিগুলি দেখবে। তো সে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী বললো যে আদার দেন এক্সপোর্টার ইন্ডিয়া ইন্ডাস্ট্রিগুলি, কারণ আমরা যখন আমাদের এক্সপোর্টার ইন্ডিয়া ইন্ডাস্ট্রিগুলি ওগুলি বায়ারদের প্রেশারে বলে, আনঅ্যানাউন্স অডিটের কারণে বলি, আমাদের ফ্যাক্টরিগুলি কমপ্লায়েন্স মানা হয় আপনার ওএসএস, যেটি আপনার অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, অ্যান্ড অলসো আদার যে সকল আমাদের অন্য যে সকল কমপ্লায়েন্স আছে সেগুলিও মানা হয়। কারণ উইদাউট কমপ্লায়েন্স কোনো ফ্যাক্টরিতে আপনি ফ্রি দিলেও কিন্তু প্রোডাক্ট কিনতে পারে না। দেয়ার ইজ এ সাম অফ কাস্টমার, they wants to buy without, if you want to give them free they will not buy because of your factory is not compliance. So যার কারণে এক্সপোর্টার ইন্ডাস্ট্রিগুলি, বিশেষ করে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি, মোটামুটি সব ফ্যাক্টরিগুলি কমপ্লায়েন্স। কিন্তু আদার দেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আদার দেন এক্সপোর্টার ইন্ডাস্ট্রি, দেয় যে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে যারা আমরা সাধারণ মানুষরা বা বাংলাদেশের মানুষদেরকে সার্ভিস দিচ্ছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, তাদের কি অবস্থা উই ডোন্ট নো। দেন দেয়ার যে আমি এফবিসিতে সেফটি কাউন্সিল করা হলো, সেফটি কাউন্সিল, এবং আমি একজন রিটায়ার্ড নাইম সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল নাইম সাহেবকে নিয়ে আসলাম। এনে আমরা চেষ্টা করলাম যে এফবিসিসিআই থেকে, কারণ এফবিসিসিআইয়ের কাজ কিন্তু এটি না, তারপরও আমি দায়িত্ব থেকে আমি মনে করলাম যে এটিতে আমাদের যাওয়া উচিত। তা আমরা শুরু করলাম জয়েন্টলি উইথ আমাদের কলকারখানা অধিদপ্তর সহ সরকার আরও অনেকগুলি প্রতিষ্ঠান সহ ৪৪,০০০ ফ্যাক্টরিকে আইডেন্টিফাই করা হলো যে এদেরকে ইন্সপেকশন করা দরকার, আদার দেন এক্সপোর্টার ইন্ডাস্ট্রি। তার মধ্যে ৫,০০০ ফ্যাক্টরি, ৫,৫০০ মনে হয় অলরেডি ইন্সপেক্টেড হয়েছেন, আরও ৫,০০০ নতুন এখন ইন্সপেকশন শুরু হচ্ছে। তো পর্যায়ক্রমে সবগুলি হবে। এর ভিতরে যখন ইন্সপেকশন করতে গেল, ইন্সপেকশনের তা হচ্ছে অনেক সময় সরকারি ইন্সপেকশন হলে মানুষ ভয় পায়। তা আমাদের কথা ছিল যে ভাই তোমরা ভয় পাইও না, আমরা ইন্সপেকশনটা করার দরকার। এই জন্য এখানে আমাদের ফ্যাক্টরির লোকও থাকছে, এফবিসির লোক থাকছেন, আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন চেম্বারের লোকরা থাকছেন, সরকারি প্রতিষ্ঠানগুলি থাকতেছেন, যে বাইর করা, ফাইন্ড আউট করা দরকার যে আসল অবস্থাটা কী। তো তার মধ্যে দেখা গেছে ১০০ কয়টা, ৫,০০০-এর মধ্যে ১৪৬টা, ১০৬টা না, ১০৬টা ইন্ডাস্ট্রি একদম ভালনারেবল, এগুলি নিয়ে কাজ করা দরকার। এখন এই যে অবস্থাটা হলো, তার মধ্যে ধরেন আমাদের প্লাস্টিক সেক্টরও ছিল। প্লাস্টিক সেক্টরের এগুলি নিয়ে আমি যখন রিপোর্ট পাওয়ার পরে আমরা গভর্নমেন্টের কাছে কথা বলছি যে এই যে ১০৬টি ফ্যাক্টরি যাদের ভালনারেবল, এদেরকে কিভাবে হেল্প করা যায়। ফ্যাক্টরি যদি আমরা হেল্প করে যদি তাদেরকে রেস্কিউ করা যায়, করা দরকার। আদারওয়াইজ যদি একদম না পারা যায় তাহলে এগুলি বন্ধ করতে হবে। তো বন্ধ পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত তো চেষ্টা করতে হবে। এই যে ইনিশিয়েটিভটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনিশিয়েটিভটা ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে কিছু কিছু ফ্যাক্টরি আছে, এটা তো একদম ভালনারেবল অবস্থা। কিছু কিছু ফ্যাক্টরি আছে তাকে চেঞ্জেস করা দরকার, তার অনেক স্ট্রাকচারাল, কারো হয়তো স্ট্রাকচারাল প্রবলেম, কারো হয়তো আপনার কিছু কাজ করতে হবে, তাকে ট্রেন করা দরকার, ট্রেন করলে হয়তো সে ওভারকাম করতে পারবে। অনেক বড় বড় ফ্যাক্টরিরও কিন্তু এই ধরনের অনেক প্রবলেম রয়ে গেছে। অনেক বড় বড় ফ্যাক্টরি, শত কোটি টাকার ফ্যাক্টরি, লার্জ ফ্যাক্টরি, সে কিন্তু গুরুত্ব দিচ্ছে না সেফটি অ্যান্ড সিকিউরিটি। ওএইচএস কিন্তু তার মাথায় নাই। তার যে একটা ফ্যাক্টরি
রান করাইতে হলে যে তাকে আপনার সেফটি সিকিউরিটির যে একটা জায়গা আছে এরিয়া, ওইটা নিয়ে কিন্তু চিন্তা করছেন না। অনেক বড় বড় ফ্যাক্টরি, আদার দেন এক্সপোর্টের বাইরের কথা বলছি, তাইলে এই জায়গাতে আমাদেরকে কাজ করা দরকার। কাজটা কারা করবে? এই কাজটা বিসিসিআই শুরু করেছে। আমি বলছি যে ট্রেনার তৈরি করার জন্য আমি থ্যাঙ্কস টু মিস্টার ফতরিয়ান, হি ইজ হেল্পিং আস ইন বিসিসিআই টু ট্রেন দ্য ট্রেনার। আমরা ট্রেনারদেরকে ট্রেন করছি, যে ফ্যাক্টরিকে ট্রেন করবে তাদেরকে ট্রেন করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলি প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে বিসিসিআইতে। আমি মনে করি প্লাস্টিকের জন্য, কারণ প্লাস্টিকের স্টার্টিং ফ্রম দি ওল্ড সিটি, so there is a lot of factory, they could not even the standard of the getting fire license, ওদের ফায়ার লাইসেন্স পাওয়ার যোগ্য না, এই ধরনের অনেক ফ্যাক্টরি আছে, বাট দে অলরেডি contributing on the economy of our economy, and there is a lot of people working there, so we cannot stop, the government cannot stop. 2010 সালে যখন আপনার এই নিমতলিতে আগুন লাগে এবং 2019 সালে আপনার আবার সুরিয়াট্টাতে আগুন লাগে, অনেক লোক মারা গেল, অনেক ক্ষয়ক্ষতি হলো। যখনই আগুন লাগে তখন আমরা সবাই সোচ্চার হই যে এগুলিকে দেখা দরকার, বন্ধ করা দরকার, ফ্যাক্টরিগুলি রিলোকেট করা দরকার। সো আমি ফ্যাক্টরিতে যেহেতু বিসিসিআই প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছিলাম, আমার সময় 2006 সালে মনে হয় আমরা প্রথম এমইউ করেছি বিসিকের সাথে, প্লাস্টিক শিল্প নগরীর। এখনও সেটি হয় নাই, বাট রিসেন্টলি গত সপ্তাহে মনে হয়, গত 10 দিন আগে, আই গট এ কল ফ্রম আওয়ার মিনিস্টার, the industry minister. He is saying there is some building they already completed for transferring some of chemical go down, but no one going there. তো ওনারা আপনার পুতুল্লার কি নাম ওইটা জায়গাটার, শ্যাম ভাই? না, শ্যামপুরে তাদের ম্যাস ফ্যাক্টরি জায়গাতে তারা কতগুলি বিল্ডিং বানাইছে ইমিডিয়েটলি কেমিক্যাল গোডাউনগুলিকে এখান থেকে সরাই নেওয়ার জন্য, কিন্তু একটা গোডাউনও কিন্তু ওখানে যাচ্ছে না, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো দিস ইজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস, and this is a not accepted. এখন কেমিক্যাল শিল্পনগরী হচ্ছে 310 একর নিয়ে, প্লাস্টিক শিল্পনগরী যখন হচ্ছে না তখন আমরা যাই ধরলাম যে তোমার শিল্পনগরী যেহেতু প্লাস্টিকেরটা হচ্ছে না, তোমরা প্লাস্টিকে ওখানে 100 একর জমি দাও, এবং গভর্নমেন্ট মোটামুটি শিল্পনগরী ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি রাজি হয়েছে। ওখানে কিন্তু কেমিক্যাল যারা কেমিক্যালের ব্যবসায়ী তারা যায় বলছে তাদের 100-300 একর লাগবে। অ্যাকচুয়ালি আমি জানি যে তাদের বাংলাদেশে কিন্তু কেমিক্যাল ইন্ডাস্ট্রি ওইভাবে নাই। যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, দিস ইজ এ বিগ ওয়ান, দে হ্যাভ দেয়ার ওন ইন্ডাস্ট্রিয়াল স্টেট অফ এভরিথিং। সো দেন আমরা তাদেরকে বলে 100 একরের জন্য রাজি করাইছি প্লাস্টিককে দেওয়ার জন্য, এবং আমাদের টার্গেট হচ্ছে প্লাস্টিক যেগুলি পুরান ঢাকায় আছে এগুলিকে আগে রিলোকেট করানো। যেটা মোয়াজ্জেম ভাই যেটি বললেন, দিস ইজ, কারণ এখন প্রবলেম হচ্ছে দেয়ার প্রাইস ইজ ভেরি হাই, মানে ওদের যে ল্যান্ড কস্ট অ্যান্ড আদার কস্ট ইজ ভেরি হাই, প্রজেক্ট কস্ট ইজ ভেরি হাই অন বেসিক। সো উই আর ওয়ার্কিং অ্যাকচুয়ালি উইথ আমাদের প্রেসিডেন্ট সাহেব সহ আমরা একটা লিস্ট করে করেছি। আমি মনে হয় যেটি মোয়াজ্জেম ভাই যেটি বললেন, কম্প্রিহেন্সিভ ফিগার যেটি দিলেন যে 3,500 কোটি টাকার প্রয়োজন যে এইগুলিকে রিলোকেট করার জন্য, আমি মনে করি শামীম ভাই আপনি প্রজেক্ট আকারে এগুলির একটা মোয়াজ্জেম ভাইকে দিয়ে যদি একটা মানে প্রজেক্ট প্রোফাইলের মতো করা যায়, ডিপিপি করে, দেন উইল ওয়ার্ক উইথ দি গভর্নমেন্ট, মেবি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি ও দি অ্যাডভাইজার টু দ্য আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারি যে এখানে 3,500 কোটি টাকা আপনি দিলেও যাবে না যদি তাদের সক্ষমতা তো নাই, কারণ একটা যদি ওখানে প্রায় 10 লাখ টাকা না 12 লাখ টাকা মনে শতাংশ, এখন এই শতাংশ দিয়ে গিয়ে কিনে
বিল্ডিং করে ফ্যাক্টরি রিকর্ড করা অনেক সময়, কারণ ফ্যাক্টরিগুলি ম্যাক্সিমাম ফ্যাক্টরি যে ওরা ভাড়া জায়গার মধ্যে আছে। তো এই জায়গায় আমি মনে করি যে এইটা নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু কথা হচ্ছে এটা তো একটা আমরা বলছি যে ছোটদের জন্য, বাট দেয়ার ইজ এ পিপল যাদের সক্ষমতা আছে, তারা কেন করছে না? এটা তো আপনাকে সব করে দিবে, আপনি ব্যবসা করবেন এই দেশের আপনার আইন কানুন মেনে। আপনি যদি আইন কানুন না মানেন তাহলে আপনাকে বন্ধ করতে হবে। এত ইমোশন তো থাকবে না, এত কিছু সব কিছু আপনাকে করে দিবে না। কেন করে দিবে আপনাকে? আরেকজন তো করছে, আরেকজন। আমি তো ধরেন আমরা ছোট ছিলাম, আমরাও বড় হয়েছি, সবাই কিন্তু বাংলাদেশের সবাই ছোট থেকে বড় হয়েছে। বাট আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি ওনার আপনাকে এটাকে রিয়েলাইজ করতে হবে, দিস ইজ এ প্রজেক্ট। আপনাকে কাজ করতে হবে, আপনার ফ্যাক্টরি যেরকম মেশিন কিনতে হবে, আপনার ফ্যাক্টরিতে যেরকম আপনি র মেটেরিয়ালস কিনতে হবে, আপনাকে সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। কার জন্য? আপনার জন্য, আপনার সম্পদের জন্য। ওটা তো শুধু ওয়ার্কারদের জন্য না, আপনার সম্পদের জন্য। ফ্যাক্টরিতে আগুন লাগবে তো আপনার সম্পদ শেষ, ফ্যাক্টরি শেষ, ওয়ার্কার শেষ, অনেক কিছুই শেষ হয়। এই যে ওয়ার্কারটা তো পরে আসে, সেফটি, আপনার সম্পদের সেফটির জন্য আপনাকে এটা মাথায় নিতে হবে। প্লাস্টিক সেক্টরে আমরা একটা কমিটিও আছে, আমার মনে হয় যে আমাদের আনোয়ার ভাই এর নেতৃত্বে একটা কমিটি আছে পুরান ঢাকার জন্য। তো ওগুলি নিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু আরও এখন বেশি কাজ করতে হবে। আমি মনে করি মোয়াজ্জেম ভাই যে প্রস্তাব দিয়েছে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, প্লাস্টিক অ্যাসোসিয়েশনে, আই থিঙ্ক উই নিড এ সেফটি সেল or OSS cell. I think, of course, our friend, he will work with the Plastic Association, because they are actually looking this kind of project. So I think Mr. Potanin will help to Plastic Association, and I request Mr. Potanin to have a agreement with the MOU with the Plastic Association for this, this kind of work, because there is a huge potential for the export even. The plastic we are exporting, and there is a less factory, the compliance factory available in the country. So if there is the compliance factory available, our export will be the double, because there is a huge potential. Everyone wants to relocate their business from one basket, from China to other. So who is the others? Bangladesh is the others, the Vietnam is the others, the India is the others, and the Indonesia is the others. Only 4 countries available. So Bangladesh, there is a huge potential for even export market and also local market, because Bangladesh, we are the HSBC, they are projecting Bangladesh will be the 9th consumer market in the world within 2030. So huge. Our own market also big market. So of course we are giving all compliances for the export. We are not giving anything for the consumer market, the local market. It is not accepted. So Bangladesh এখন আপনার LDC গ্রাজুয়েশন হচ্ছে 2026 সালে। So there is a huge challenge will coming. তখন কিন্তু all foreign our partner, development partners, everyone, they will asking you, this is without your compliance you cannot do nothing. So তখন তো আপনার ব্যবসা বন্ধ হবে। আমি অনুরোধ করব আমাদের ব্যবসায়ী ভাইদেরকে যে আপনারা আপনাদের প্রয়োজনে, আপনার ব্যবসার প্রয়োজনে, দেশের ব্যবসার প্রয়োজনে আপনি এগুলিতে সচেতন হওয়া দরকার। আমার as a Bengal Plastic, we are the only plastic industry, the gold certified, plastic industry in the country, first one. We are working now for the platinum. So we are investing money for what? I think other people will follow us to go there. When the garments industry now is around more than 250 the green factory available in the garment sector. So when someone is started a leadership. So as a president of BCCI and president, the leader of the plastic, so I feel I should start. So that's why I started. I invest a lot of money on that. So আমি রিকোয়েস্ট করব আমাদের অন্যান্য ব্যবসায়ী ভাইদেরকে, আপনারাও শুরু করেন।
কারণ আপনাকে আপনার ব্যবসা বন্ধ হবে, আপনাকে করে দিবে, আপনার রিলোকেট করবে, আপনি রিলোকেট করলো না সরকার, তখন কি করবেন? বন্ধ করে দিল। এই যে আমি পাচ্ছি না এখন আপনার ট্রেড লাইসেন্স, পুরান ঢাকার ট্রেড লাইসেন্স পাচ্ছে না, আপনাকে দিবে না, আপনি কি করবেন? সরকার দিতে বাধ্য না, কারণ আপনি যে ইউসুফ ভাই বলে গেলেন যে দিচ্ছে না, বন্ধ। তো দিলে কালকে যে দিবে, পরশু যে অ্যাক্সিডেন্ট হলে এটা রেসপন্সিবিলিটি কে নিবে? এই প্রশ্নের জন্যই দিচ্ছে না গত 2 বছর। আমি প্রেসিডেন্ট এফবিসিআই থাকতে আমি আপনার মিনিস্ট্রি থেকে শুরু করে সব জায়গায় গেছি। এটি শেষ পর্যন্ত আমাদের যে মানে পুরান ঢাকার যে আমাদের নর্থের যে মেয়র, সে কমিটেড ছিল, আমার সাথে কমিটমেন্ট ছিল তার, যে সেটা তার 1 মাসের মধ্যে সে নির্বাচিত হইলে 2 মাসের মধ্যে সে ট্রেড লাইসেন্স দিবে, কিন্তু সে দিতে সাহস করে নাই। কেন? খোকন সাহেব দেওয়ার 3 দিন পরে সুরিয়ারটাতে আগুন লাগছে। এখন যদি আগুন লাগে আবার, তাইলে কি হবে? সে এটাকে নিয়ে গেছে আপনার মন্ত্রী পরিষদের মিটিংয়ে। মন্ত্রী পরিষদের মিটিং থেকে এটা বাদ হয়েছে যে এটা দেওয়া যাবে না, এটা যত তাড়াতাড়ি রিলোকেট। এখন দেওয়া যাচ্ছে না, ভাঙতেছেও না, তার মানেটা কি? আমরা অবৈধ, কিন্তু সরকার কিছু করছেন না। তো সরকার আরেকবার যদি অ্যাক্সিডেন্ট তো করবেন না, তা আপনি সরাচ্ছেন না কেন? একটাও তো সরায় নেই, একটা ফ্যাক্টরিও কিন্তু সরে নেই। আমি তো মনে করি যাদের সচ্ছলতা আছে, যাদের অবস্থা ভালো, যারা একটু সচ্ছল, তারা আস্তে আস্তে রিলোকেট করেন। যারা একদম অসচ্ছল তাদেরকে নিয়ে অ্যাসোসিয়েশন কাজ করছেন, আমরা সবাই নিয়ে কাজ করছি। তো আমি মনে করি যে অ্যাজ এ রেসপন্সিবল বিজনেসম্যান আমাদেরকে এই জায়গাতে সিরিয়াসলি কাজ করতে হবে। অ্যান্ড আই বিলিভ there is a lot of department, not only ILO, there is a World Bank and other people. We are working with the Plastic Engineering Institute, BPET. So World Bank আমাদের সাথে কাজ করছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে, তো আমাদের প্রতিষ্ঠান তো দাঁড়ায় গেছে। এখন তো অলমোস্ট we finished we established a engineering institute from the Plastic Association. I think we will invite you to visit there. So there is a that ওই প্রতিষ্ঠান তো আমরা 40-50 কোটি টাকা খরচ করি বানাই ফেলছি, তো হয় নাই কেন? হয়েছে তো। আমার মনে হয় ইনিশিয়েটিভ নিলে এটাও হবে। ওএসএসটা আমার মনে হয় আমাদেরকে ইনিশিয়েটিভ নেওয়া দরকার। আর আপনাদেরকে পুরান ঢাকার যারা ব্যবসায়ী বাইরে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, যাদের অবস্থা ভালো আপনারা সরবেন। এই জন্য আপনার কারণে আপনার ফ্যাক্টরিতে একটা আগুন লাগলে আপনার সম্পদ নষ্ট হবে, আর যাদের নাই তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, আমরা ওয়ার্ক করব। এবং ইন দি মিন টাইম প্লাস্টিক অ্যাসোসিয়েশন শুড বি OSS department, and I think FBCI can help. There is a people there. FBCI you can take the help from FBCI, and Mr. Naim can help us here to establish that, and Mr. Putinin also will work with us together. We want to, Mr. Putinin, we want to overcome this situation. And the people are plastic association, they want actually. So there is a factory already, all the medium factory, and other than the old city, other factory they are compliance, but need to work and also train them. আমাদের মজ্জেম সাহেব যে কথাগুলি বলে গেলেন, আমাদের কি নাম ওনার, মতিউর রহমান সাহেব যে কথাগুলি বলে গেলেন, ওনাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, ওনাদের ক্যাপাসিটি অ্যাকচুয়ালি অভাব আছে। আমি এই জন্য বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু সেফটি, সিকিউরিটি, অকুপেশনাল হেলথ এগুলি কিন্তু ডাইফির অ্যাকচুয়ালি মানে অবস্থাই নেই। ওনারাই সক্ষম না, ওনারা সক্ষম প্রতিষ্ঠান না। হয় ওনাদেরকে সক্ষম করা দরকার, এটাকে আরো স্ট্রেনথেন করা দরকার, অথবা নতুন একটা মানে ডিপার্টমেন্ট করা দরকার ওএসএসকে দেখার জন্য, সেফটি সিকিউরিটিটাকে দেখার জন্য। ওনারা আপনার হেলথ, আপনার লেবার রিলেটেড যে সকল ব্যাপার আছে ওইটা নিয়ে ওনারা থাকতে পারে। তা আমরা ওইভাবে প্রস্তাব দিয়েছি সরকারকে যে আমাদের সেফটি, সিকিউরিটি এবং এটাকে স্ট্রেনথেন করার জন্য হয় ডাইফিকে স্ট্রেনথেন করা, আরো শক্তিশালী করা, অথবা নতুন একটা আপনার ডিপার্টমেন্ট করা যারা এটার দায়িত্বে নেওয়া। তাইলে, কারণ বাংলাদেশের শুধুমাত্র প্লাস্টিক না, দেয়ার ইজ এ হিউজ অনেকগুলি সেক্টর আছে, অনেক জায়গায় কাজ করতে হবে, কারণ অনেক গ্যাপ আছে। দেয়ার ইজ এ হিউজ গ্যাপ, স্টিল দেয়ার ইজ এ হিউজ গ্যাপ ইন দ্য লোকাল ইন্ডাস্ট্রি।
তো এই জায়গাগুলিতে কাজ করতে হলে কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ আমরা উন্নত দেশে যাচ্ছি, স্মার্ট বাংলাদেশ হবে, আমাদের উন্নত দেশ হবে, 2041 সালের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমি কমপ্লায়েন্সকে বাদ দিয়ে আমি এগুলিকে এভাবে রেখে আমাদের সম্ভব না এগুলি। তো সুতরাং সরকারের যে টার্গেট, এই সরকারের টার্গেটের সাথে সাথে আমাদের অন্যান্য সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকেও কিন্তু আগায় নিতে হবে, তাদের ক্যাপাসিটি বিল্ড করা দরকার। তা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা সরকারের নিয়ম নীতি মেনেই আমাদেরকে ব্যবসা করতে হবে। হ্যাঁ, সরকারের যে জায়গায় প্রবলেম আছে সেখানে সরকারের হেল্প লাগবে, সরকারের দীর্ঘসূত্রিতা বন্ধ করতে হবে, যেটি আমাদের প্লাস্টিক শিল্পনগরীর ক্ষেত্রে যেটি হয়েছে। আমি প্রেসিডেন্ট সাহেবকে অনুরোধ করব, আমাদের যে 90-100 একর যেটা কেমিক্যাল পল্লীতে যেটা হওয়ার কথা সেটা নিয়ে ইমিডিয়েটলি আপনারা মিনিস্ট্রির সাথে কথা বলে আমি ইমিডিয়েটলি এটিকে নেন এবং সেটির উপরে একটা প্রজেক্ট প্রোফাইল করে আমরা একত্রে কাজ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিসিসিআই সাবেক সভাপতি এবং সার্ক চেম্বারের সভাপতি মহোদয়কে, বিপিজিএমএ সাবেক সভাপতি মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরা যে কোনো বিপদে ওনাকে পাই, ওনার সময় চাইলে ওনাকে আমাদের দেন, এই জন্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমাদের প্রিন্ট মিডিয়া আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, ইলেকট্রনিক মিডিয়া সহ। আমি আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এখন আমি অনুরোধ জানাবো ভোট অফ থ্যাঙ্কস এবং ক্লোজিং রিমার্কসের জন্য জনাব KM ইকবাল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট BPGMEA-কে। আসসালামু আলাইকুম। দুটা দায়িত্ব, ভোট অফ থ্যাঙ্কস এবং ক্লোজিং রিমার্কস। তো ক্লোজিং রিমার্কস করতে হলে তো আমাকে সবগুলো আলোচনা করতে হবে, কিন্তু মাননীয় সভাপতি দীর্ঘদিন আপনি আমাদের সঙ্গে, আমি প্রথমে মঞ্চে উপবিষ্ট আমাদের বিশিষ্টজন, আমাদের প্রাক্তন সভাপতি, FBCC-র প্রাক্তন সভাপতি, বর্তমান সার্কের প্রেসিডেন্ট, ওনাকে আমরা পেয়েছি। আপনাকে যখন পাওয়া যায় তখন আমাদের সদস্যরা কিছু সুখ দুঃখের কথা শুনে এবং সুখ দুঃখের কথা বলে, সো দ্যাট আমরা চাই না যে এটার থেকে তাদেরকেও বঞ্চিত করি। যদি আমরা কিছু আলোচনা করি তাইলে ওনারা কিছু উপকৃত হবে। আপনি যেটা বললেন মাননীয় সভাপতি, যে আমাদের যারা সক্ষম তারা শিফট করবে, গভর্নমেন্টের তো একটা ডিক্লারেশন আছে, আপনি যেখানে সেখানে শিফট করতে পারবেন না, আপনাকে শিফট করতে হবে নির্দিষ্ট জায়গায় যেখানে গভর্নমেন্ট অ্যালোকেটেড প্লেস, এর বাইরে আমরা যেতে পারবো না। এক নাম্বার। 2 নম্বর হলো, আমি কয়েকদিন আগে বিসিকে একটা মিটিংয়ে ছিলাম উইথ মাই সেক্রেটারি জেনারেল, চেয়ারম্যান ওয়াজ প্রিসাইডেড দ্যাট মিটিং। উনি 12 লক্ষ টাকা ওখানে শতাংশ বলছে। আমার প্রশ্ন হলো, যে জায়গাটা উনি 12 লক্ষ টাকা বলেছে, এখানে আমাদের এখানে অনেক সাক্ষী আছে, ইনক্লুডিং মাই প্রেসিডেন্ট অলসো, যেখানে মোজা বেলো 60,000 টাকা ছিল। তো প্রাইম মিনিস্টার ডিক্লারেশন হলো 60,000 3 গুণ দিবে, 3 6 18, 1,80,000 টাকা। 1,80,000 টাকা গভর্নমেন্ট পে করছে, সেখানে উনি 12 লক্ষ টাকা কি করে ডিসিমালে উঠালো, এটা তো কেউ জবাব দিই থাকো, ওনাকে চাইলো না। আমরা পুরা অনেক বড় একটা মিটিং ছিল, ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি কোনো জবাব দেয় নাই। যাই হোক, আমি এইসব ব্যাপারগুলোতে যদি যাই তাইলে অনেক দীর্ঘ আলোচনা হবে। আমি দীর্ঘদিন কাজ করেছি এই প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে। আমি মোয়াজ্জেম ভাইয়ের ইয়েতে আই এম ভেরি হ্যাপি যে আপনি এগুলো উল্লেখ করেছেন। এখানে যেটা আমাদের প্রাইম মিনিস্টার হেডের যে ইয়েতে একনেক, সেখান থেকে একটা অর্ডার হয় যে অমুক জায়গায় তুমি, ডিসিকে বলা হয় অমুক জায়গায় তুমি অ্যাকোয়ার করে শিল্পনগরী করো, ডিসি সেটা ওবে করে না। তাইলে আমরা যাব কোথায়? সেই 2008 থেকে যেটা আমাদের জসিম ভাই বলেছেন, যেটা 2008 থেকে 2023-এ আইসা ওনারা সারেন্ডার করছে যে ওই জায়গাটা নেওয়া যাবে না, এবং যেই জায়গাটা নেওয়া যাবে না বলছে সেখানে 33 একর জায়গা হলো খাস ল্যান্ড অনলি, বাকি 50 একরের মধ্যে বাকিটা হলো ওনার্স ল্যান্ড। মন্ত্রী মহোদয়ের সামনে আমি সহ ওনার্স যারা, ওরা বললো যে আমাদের জায়গাটা আমরা দিতে স্যার এক পায়ে দাঁড়ানো, কিন্তু ওই যে 33 একর যেই মস্তান দখল করে রাখছে সেটা ডিসি মহোদয় ব্যাকহ্যান্ড করতে পারে। তাইলে এই অবস্থায় যদি আমরা পতিত হই, এই অবস্থায় যদি আমাদের সমাজে ব্যবস্থা হয়, এই অবস্থায় যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা হয়, তাহলে আমরা যাব কোথায়? যাই হোক, আমি আর এইসব কথায় যাচ্ছি না।
আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা আজকে অনেক কিছু শিখতে পেরেছি। মজ্জম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আই অলসো রেসপেক্ট অ্যান্ড রিগার্ড মিস্টার Tomo is the country director ILO. We are very much interested to work together with you, with Dr. Muazzam, and with Ministry of Labor and Employment also. তো মতিউর রহমান সাহেব একটা কথা বললো এখন আমাকে, আমি তো এটা শুনিও নাই, নাম এমপ্লয়ার্স ফেডারেশন, বলে আপনার কি ওটার মেম্বার নাকি? কিন্তু আমি তো এটা শুনি নাই আজ পর্যন্ত। তো এমপ্লয়ার ফেডারেশন যদি হয় তাহলে সেটা আমরা আমাদের থাকা উচিত। আমরা দীর্ঘদিন কাজ করতেছি। আমরা ওইটা তাইলে ওয়াইডলি ওটার ইয়ে নাই, প্রচার নাই। তো যাই হোক, আমি বলবো যদি আমরা সেক্টর ব্যবসা মানে কি? ব্যবসা মানে ইকোনমি। ইকোনমি ইজ দ্য মেইন পার্ট অফ দ্য স্টেট। আমি বলবো, ইজ ইট নট? আপনি ইকোনমি ছাড়া স্টেট চলবে কি করে? তো সো দ্যাট যদি তাই হয় তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা এবং আমাদের যারা নীতি নির্ধারক, সরকার, আমরা সবাই মিলে কাজ করতে হবে। আদারওয়াইজ উই ক্যান নট রিচ দ্যাট মানে টার্গেট। সো সবাইকে ধন্যবাদ। সালাম।